সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। নিউরন মেডিকেল একাডেমির আজকের ডিসি দত্ত এবং জেফকট যে ব্যাচ আছে এফসিবিএস পার্ট 1 এর জন্য, সেটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার দানিল ইবনে হাসান। তো শুরুতে আজকের যে যারা মেন্টর আছেন এবং যারা স্পিকার আছেন ওনাদের সকলকে আমি পরিচয় করে দিতে চাই। আপনাদের সাথে আছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন ডক্টর। আমরা দেখতে পাচ্ছি ডক্টর রোজিয়া, ডক্টর কিয়া কাদের, আর ডাক্তার শামসুন নাহার ইতু এবং একটা ডিভাইস থেকে একজন যুক্ত হয়েছেন। আর সকলকে অনেক অনেক বেশি পরিমাণে ওয়েলকাম করছি এবং অনেক বেশি পরিমাণে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সকলকে নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তো আজকের আমাদের যে ওরিয়েন্টেশন সেশনটা, সেটা আমাদের যে আপকামিং যে ব্যাচ আছে সেই ব্যাচ সম্পর্কে এবং যারা যারা ভর্তি হয়েছে এবং যারা ভর্তি হতে চান এবং ইন ফিউচারে হবেন আমাদের সম্পর্কে, এবং একটা খুব ভালো একটা ব্রিফ ধারণা পাবেন এবং এফসিবিএস পার্ট 1 প্রিপারেশন সম্পর্কেও একটা ভালো ধারণা পাবেন। তো প্রথমে আমি মেন্টরদেরকে একটু পরিচয় করে দিতে চাই। আজকে যারা মেইন স্পিকার এবং আপনাদের যে প্যানেল অফ এক্সপার্ট ওনাদেরকে, আমাদের সাথে আছেন ডাক্তার ফাহমিদা সুলতানা, এফসিবিএস পার্ট 1 গাইনি এন্ড অবস এবং বিসিএস পোস্টেড আছেন। আরো আছেন ডাক্তার জাকিয়া সুলতানা, এফসিবিএস পার্ট 1 গাইনি এন্ড অবস 39 বিসিএস এ টাঙ্গাইলে আছেন। তারপর আমাদের সাথে আছেন ডাক্তার উম্মে খাদিজা, এফসিবিএস পার্ট 1 অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজি বিসিএস হেলথ, ডাক্তার আইরিন সুলতানা, এফসিবিএস পার্ট 1 গাইনি এন্ড অবস বিসিএস হেলথ, এবং আরো আছেন ডাক্তার রোজা আফরোজা, এফসিবিএস পার্ট 1 অবস এন্ড গাইনি এমএস ফেজ এ রেসিডেন্ট ফিটোমেটার্নাল মেডিসিন বিএসএমইউ। তো আমাদের সেশনটা শুরু করার জন্য আমি সকল রিকোয়েস্ট করছি আমাদের রেসপেক্টেড মেন্টর ডাক্তার উম্মে খাদিজা আপুকে। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো ডাক্তার উম্মে খাদিজা, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপু আপনি স্টার্ট করে দেন আপনাদের যেভাবে প্ল্যান আছে। আর আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আইটি স্পেশালিস্ট রাকিব আছে, ও আপনাদের সহযোগিতা করবে। থ্যাংক ইউ। আর কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেশন শেষে করতে পারবেন। এই সেশনটি সবার জন্য উন্মুক্ত, আপনারা আপনাদের যে কোনো ক্লারিফিকেশন ইনশাআল্লাহ ক্লিয়ার করতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার উম্মে খাদিজা, এমবিবিএস বিসিএস হেলথ এফসিবিএস পার্ট 1 ইন অবস এন্ড গাইনোকোলজি। আমি মেন্টর হিসাবে আছি ডিসি দত্ত জেপকোট ব্যাচের নিউরো মেডিকেল একাডেমির। এছাড়া আমাদের যারা মেন্টর আছেন ভাইয়া ইতিমধ্যে আলোচনা করে দিয়েছেন। আমি সর্বপ্রথমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে স্টার্ট করছি। সবার প্রথমে এফসিপিএস সম্পর্কে আমরা একটু আলোচনা করি যে আসলে এখন তো অনেক ডিগ্রি আছে, তার মধ্যে এফসিপিএস আমরা কেন করব, এটা অ্যাডভান্টেজ ওভার আদার ডিগ্রিজ কি কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে আপনারা যখন এফসিপিএস পার্ট 1টা পাস করবেন তখন কিন্তু আপনাদের আর অনারারি ট্রেনিংটা লাগবে না, আপনারা কিন্তু তখন একজন পেইড ট্রেনার হবেন। এটা একটা অনেক বড় সুবিধা এখন। তাছাড়াও দেখা যাচ্ছে যে রেসিডেন্সির মতো কিন্তু এখানে কোনো সিট লিমিটেশন নাই। হ্যাঁ, কোনো প্রতিযোগিতা নেই, আপনার প্রতিযোগিতা আপনার নিজের সাথে, এটা একটা অনেক বড় সুবিধা। তারপরে নিউ কোর্স, অনেক নতুন নতুন কোর্স কিন্তু এখন ইনক্লুডেড হচ্ছে এফসিপিএস কোর্সে। অনেক ব্রাঞ্চ আসছে, প্যারেন্ট সাবজেক্টের অনেক ব্রাঞ্চে আপনারা এফসিপিএস এ যেতে পারছেন। হ্যাঁ, তারপরে অনেক আপনারা কিন্তু একটা গুড অ্যামাউন্ট অফ টাইম সাফিসিয়েন্ট টাইম পাচ্ছেন যখন আপনারা ডিসিশন করবেন যে আপনার জন্য সুইটেবল ব্রাঞ্চ কি। তার মানে প্যারেন্ট সাবজেক্টে আপনারা এফসিপিএস পার্ট 1 পাস করার পরেও কিন্তু আপনারা বিভিন্ন ব্রাঞ্চে যাওয়ার একটা সুযোগ থাকে। হ্যাঁ, 2 বছরের মধ্যে সেই ডিসিশনটা আপনাদের নিতে হয়, এটা অনেক বড় একটা সুবিধা। তারপরে ইন্টার্নশিপ চলার পরপরই আপনার কিন্তু এই এক্সামে অ্যাটেন্ড করতে পারেন। যেমন এমএস এর জন্য 1 বছর অপেক্ষা করতে হয়, সেরকম কোনো সময়ের লিমিটেশন কিন্তু এখানে নাই, বাধা ধরা নিয়ম নাই। এই তো অনেক সুবিধা আছে। তারপরে আপনি দেখা যাচ্ছে যে এফসিপিএস পাস করার পরে আবার সরাসরি ওই সাবজেক্টের কারেসপন্ডিং সাবজেক্টে ফেজ বি রেসিডেন্ট হিসাবে কিন্তু আপনি জয়েন করতে পারেন, এটাও বেশ বড় একটা সুবিধা। তখন ফেজ এ আপনাকে আলাদাভাবে পাস করতে হবে না, ফলে আপনি 2টা ডিগ্রি সহজে নিতে পারছেন। আবার এখানে কিন্তু কোনো কোর্স আউট সিস্টেমটাও নাই, যেটা অনেক সময় দেখা যায় যে রেসিডেন্সিতে আছে। সো মানে আপনি মোটামুটি ভাবে নিয়মিত থাকলে ইনশাল্লাহ পাস করে যাবেন, কোর্স আউট হওয়ার ভয়টাও নাই। আর এখন হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে আমাদের জেনারেল পিপল কিন্তু এফসিপিএস ডিগ্রিটাকেই এখনো বেশি চেনে। এমএসও অনেক, এমডিএমএস অনেক ভালো ডিগ্রি, কিন্তু দেখা যাচ্ছে যে এফসিপিএস টাই অনেক বেশি পরিচিত আমাদের সবার কাছে।
তো এই সুবিধাগুলো আলোচনা পরে। এখন আমরা চলে আসি যে কি কি লাগবে। সেটা হচ্ছে এমবিবিএস এফসিপিএস পার্ট অন এক্সামিনেশনে আপনি যদি অ্যাটেন্ড করতে চান, তখন কিন্তু এমবিবিএস পাশের যে আপনার সার্টিফিকেট সেটা লাগে, আর বিএমডিসি রেজিস্ট্রেশন লাগে। এখন গাইনিতে আপনি যদি অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজিতে এফসিপিএস পার্ট অন অ্যাটেন্ড করতে চাইলেন, এটা কিন্তু একবারে যখন আপনি প্যারেন্ট সাবজেক্টেও অ্যাটেন্ড করতে পারেন, আবার এর কিন্তু 3টা ব্রাঞ্চ আছে: গাইনোকোলজিক্যাল অনকোলজি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ফিটোম্যাটার্নাল মেডিসিন। 3টা ব্রাঞ্চেও আপনারা প্রথমেও বসতে পারেন, আবার পাশ করার পরে সুইচ করতে পারেন। কোর্স ডিউরেশনটা কি? 5 বছর হচ্ছে এটার কোর্স ডিউরেশন। আর এক্সাম ফি হচ্ছে যারা একদম বিগিনার মানে নিউ ক্যান্ডিডেটদের জন্য 11,000 টাকা। আর হচ্ছে যারা অলরেডি ওল্ড ক্যান্ডিডেট তাদের জন্য এটা কিন্তু 10,000 টাকা। এবং এখানে 5 ইয়ারের ফেলোশিপ প্রোগ্রাম এটা। হ্যাঁ, আগে 3 বছর ছিল, তারপরে 4 বছর কোর্স করে এখন কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য আমাদের স্যারেরা এখন কিন্তু এটা 5 বছরেরই একটা ট্রেনিং কোর্সের ব্যবস্থা করেছেন। তো এটাতে আপনি ইয়ে করার জন্য প্রথমে হচ্ছে এফসিপিএস পার্ট অন আপনি জেনারেল সাবজেক্টে পাশ করলেন, তারপরে 2 ইয়ার্সের একটা কোর ট্রেনিং লাগবে, মানে প্যারেন্ট যে সাবজেক্ট সেখানে 2 বছরের একটা ট্রেনিং লাগবে। এরপরে এফসিপিএস মিড টার্ম এক্সামিনেশন পাশ করতে হবে আপনাদের। এখন এই মিড টার্ম এক্সামিনেশনটা পাশ করার পরে এই ক্যান্ডিডেট গুলো অপরচুনিটি পাবে রিলেভেন্ট সাবজেক্টটা সুইচ করার জন্য, যেমন যে সাবজেক্ট গুলো যে ব্রাঞ্চ গুলো আছে সেগুলোতে সুইচ করার একটা সুযোগ পাবে। হ্যাঁ, আব্দুল আরেকটা বেটার সিনিয়র 3 ইয়ার্স এর একটা অ্যাডভান্স ট্রেনিং থাকবে এরপরে, অথবা 2 ইয়ার্স অ্যাডভান্স ট্রেনিং এন্ড 1 ইয়ার একাডেমিক কোর্স। মানে এই মিড টার্ম এক্সামিনেশন পাশ করার পরে আপনারা 3 বছরের ট্রেনিং করতে পারেন, অথবা 2 বছরের ট্রেনিং করে 1 বছর কোর্সে যেতে পারেন। হ্যাঁ, এরকম করে করতে পারেন। তারপরে আপনাদের এই থিসিস সাবমিট করতে হবে বিফোর 1 ইয়ার অফ পাসিং পার্ট 2 এক্সামিনেশন। হ্যাঁ, পার্ট 2 এক্সামিনেশনের ইয়ার আগে 2 বছর আগে, সরি 1 বছর আগে আপনাদেরকে থিসিসের টা সাবমিট করা লাগবে। এরপর আপনারা ফাইনাল এক্সামিনেশনে বসবেন। এই হচ্ছে মোটামুটি কোর্স কারিকুলাম। এক্সাম ফরম্যাটটা কি সেটা নিয়ে আলোচনা করি। যে এফসিপিএস পার্ট 1 যেহেতু আমরা প্রিপারেশন নিব, সবার প্রথমে আমাদের পার্ট 1 পাশ করতে হবে, তাহলেই না আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। তো অনেকেরই স্বপ্ন এফসিপিএস দেওয়া, সেজন্য প্রথমে আমাদের কিন্তু কোশ্চেনের ফরম্যাট সম্পর্কে, এক্সামের ফরম্যাট সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হয়। তো কি এফসিপিএস পার্ট 1 এর জন্য 3টা পেপারে পাশ করতে হয়। 3টা পেপার 3 দিনে হয়। 3 দিন এটা পরপর 3 দিন 3টা পরীক্ষা হয়। প্রত্যেক পেপারে টোটাল কোশ্চেন থাকে 50 এবং পার কোশ্চেনে মার্ক হচ্ছে 2। তাহলে টোটাল নাম্বার কত? 100 নাম্বার। আর এই 50 কোশ্চেনের মধ্যে 25 কোশ্চেন কিন্তু এমসিকিউ এবং 25 হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তার মানে হচ্ছে 25 মানে হাফ হাফে চলে এসেছে এখন। আগে অনেক সময় ছিল 10টা 15টা, এখনটা কিন্তু 25টাই হচ্ছে এসবিএ। ইন্টারন্যাশনাল লেভেলে পরীক্ষার মানকে পৌঁছানোর জন্য ম্যাডামরা সবকিছু এখন এসবিএ বেস্ট করে ফেলছেন। আর পরীক্ষা হবে হচ্ছে প্রত্যেক পেপারই হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট টোটাল টাইম। সো সময় নিয়ে কোনো টেনশনের কিছু নাই। কোশ্চিন গুলো একটু ডিপে হয়, আপনারা প্রচুর সময় পাবেন, কিন্তু একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হয়। আর পাস মার্ক হচ্ছে 70। তো টোটাল 300 মার্কের মধ্যে পাস মার্ক তাহলে 210। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে কোনো পেপারেই কিন্তু আপনারা 65 এর নিচে পেতে পারবেন না। মানে একটা পেপারে সর্বোচ্চ একটা পেপারে দেখা গেল আপনি 65 পেলেন, বাকিগুলাতে অবশ্যই 70 বা 70 আপ থাকতে হবে। একটা পেপারের জন্য ওরা কনসিডার করবে। আচ্ছা, এখন এটার একটা সুবিধা হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 এ কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই, এবং এই যে কোশ্চিনের অ্যান্সার গুলো ফিল আপ করতে হয় এমসিকিউ প্যাটার্ন বা এসবিএ যেটাই হোক, সেটা কিন্তু 2B পেন্সিল দিয়ে আমাদেরকে পূরণ করতে হয়, কোনো পেন ব্যবহার করতে হয় না। আচ্ছা, এখন আমরা জানবো যে এফসিপিএস পার্ট 1 অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি যেটা, হ্যাঁ, সেখানে পেপার 1 এর জন্য কি কি সাবজেক্ট পড়তে হয়। এটা হচ্ছে অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি,
সাথে হচ্ছে জেনেটিক্স, বায়োফিজিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স এগুলো পড়তে হয়। পেপার 2 এ হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। আর হচ্ছে পেপার 3 তে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি। আপনারা এখন কি কি বই পড়বেন? অবশ্যই হচ্ছে আপনাদের বেসিক ধারণার সাথে সাথে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো, ক্লিনিক্যাল যে বইগুলো সেগুলোর উপরে অনেক ভালো দখল থাকতে হয়। এজন্য আমরা মেনলি দত্তের যে গাইনি এবং অপস সে বইগুলো পড়বো, এবং সেগুলো আমরা আমাদের ব্যাচের মাধ্যমে কোন কোন অংশগুলো দরকার, কোথা থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো তো অবশ্যই আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। এছাড়াও জেফকোটের যে গাইনি বইটা সেটা থেকেও কিন্তু কিছু কিছু চ্যাপ্টার এবং কোনো কোনো চ্যাপ্টারে কিছু কিছু অংশ পড়তে হয়। আর অ্যানাটমির জন্য বিডি এবং অ্যানাটমির যে দত্ত বই সেটা পড়া ভালো। ফিজিওলজির জন্য জ্ঞানং গাইটন, আর বায়োকেমিস্ট্রির জন্য এবিসি লিপিংকট আর ক্যাট জাংসের ফার্মাকোলজি। এগুলো থেকে খুব বেশি ডিপে লাগে না, বেসিক যেগুলো জিনিস সেগুলো আমরা কনসাইজ করে আমাদের বেসিক যে ক্লাসগুলো হবে সেগুলোতে আপনাদেরকে বলে দিব। সো এত বড় বড় বইয়ের নাম দেখে আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। আর পেপার 3 জন্য যেটা হচ্ছে লেন্স থেকে আমাদের কিন্তু একটু লাগে, হ্যাঁ, লেন্সের বইটা মাইক্রোবায়োলজি, ইমিউনোলজির জন্য লাগে। আর প্যাথোলজির জন্য রবিন্স আর স্মিথিস এমসিকিউ যেটা। আর এখানে যেটা দরকার যে ডেপথ অফ নলেজ খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটাই হচ্ছে মানে ক্লিনিক্যাল যে ওরিয়েন্টেশন সেটা থাকতে হয় এবং নলেজের ডেপথটা কিন্তু অনেক বেশি হতে হয়, তাহলেই হচ্ছে আমরা ইনশাল্লাহ সাফল্য লাভ করব। আশা করি আপনাদের একটা এফসিপিএস এর যে এক্সাম ফরম্যাট, তারপরে হচ্ছে কোর্স কারিকুলাম সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার বক্তব্য শেষ করছি, এরপরে ফাহমিদা আপুকে প্রসিড করার জন্য বলছি, অনুরোধ করছি। ফাহমিদা আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারছি আপু। হ্যাঁ আপু, আপনি প্রসিড করেন। হ্যাঁ, আপনি আপু আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহমিদা। আম, আমি হচ্ছে নিউরনের মেন্টর হিসেবে কাজ করছি। আমি গাইনিতে এফসিপিএস পার্ট 1 পাস করেছি এই জানুয়ারিতে, আর এখন কর্মরত আছি অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো হচ্ছে আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে। হ্যাঁ, আচ্ছা, আপু উম্মে খাদিজা আপু এত সময় ধরে যেটা আলোচনা করলো সেটা হচ্ছে যে পুরা এফসিপিএস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়েছেন, প্লাস হচ্ছে কি কি আমাদের পড়তে হবে, মানে কি কি কোন বইগুলো আমাদের কভার করতে হবে, কিভাবে পড়া লাগবে, কতটুকু পড়তে হবে, সাজেশনটা আপু বলছে। এখন আমি আপনাদের হচ্ছে পরবর্তীতে আমরা যে এই টপিকস গুলো পড়বো বা একটা এই এফসিপিএস এত ইম্পর্টেন্ট একটা এক্সাম, এটার জন্য কিভাবে প্রিপারেশন নিব বা প্রিপারেশনটা কিভাবে আমরা ফ্রুটফুল করতে পারি সেই সম্পর্কে আপনাদের একটু বলবো। আপু স্লাইডটা একটু চেঞ্জ করে দেন। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা আলোচনা করব যে আমাদের এফসিপিএস এক্সাম না, যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য আমরা আসলে কিভাবে স্টাডি করব। এটা নর্মালি বলা হয়, সবার এক্সপিরিয়েন্স থেকেই বলে যে অ্যাটলিস্ট 6 মাসের একটা প্রিপারেশন আপনার লাগবে, মানে আপনার জীবনের 6 মাস সময় আপনাকে অবশ্যই দিতে হবে, মানে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন কমপ্লিট করতে হলে আপনি হচ্ছে সেই 6 মাসে 6 ঘন্টা অ্যাটলিস্ট 6 আওয়ার পড়া, এটা আপনি
3 বছরে শেষ করবেন, না 6 মাসেই শেষ করবেন, না 1 বছরে শেষ করবেন, এটা আপ টু ইউ। দেখা যায় যে অনেকে একবারেই বসে এফসিপিএস পার্ট 1 পাস করে যান, আবার অনেকে 2-3 বার মানে পড়ে বা পরীক্ষা দিয়েও সে পাস করে না। এটার ভিতরে দুইটা কারণ আছে। একজন হচ্ছে যে হয়তোবা সে অনেক অল্প সময় নিয়ে পড়াশোনা করছে, যেটা হচ্ছে কোনো ডেপথ নাই ওই পড়াশোনায়। আর আরেকজন হচ্ছে পড়ছে, অনেক কষ্ট করে পড়ছে কিন্তু স্মার্টলি পড়তে পারে নাই বা বুঝে পড়তে পারে নাই, সাজেশনটা কি কোথায় তাকে এমফাসাইজ করতে হবে এই ব্যাপারটাই বুঝে নাই। তো এই দুইটা কারণে আমরা আসলে ফেইল হই। কিন্তু যেটা বলে আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে কেউ যদি অ্যাটলিস্ট 6 আওয়ার করে হচ্ছে যদি তারা সময় দেয়, অবশ্যই তার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন হবে, এবং সেটা যদি ফ্রুটফুলি সময়টা দেয়। আচ্ছা আচ্ছা, কি কি আমাদের পড়তে হবে? ফার্স্ট, আমাদের যে কোর্সটা আছে, একটা হচ্ছে কোর্স গাইনি 8 ব্যাচ, আর একটা হচ্ছে আপনার বেসিক সহ। বেসিক যে ক্লাসটা আছে এখানে প্রথম 3 মাসে আপনাকে 25 ক্লাস করা হবে, এবং হচ্ছে এখানে কিছু লেকচার নোট প্রোভাইড করা হবে, এবং রেকর্ডেড ক্লাসগুলো জানুয়ারি 22 পর্যন্ত থাকবে, এবং এখানে কিছু রিভিশন প্রোগ্রামও থাকবে। এটা হচ্ছে আমাদের বেসিক যে ব্যাচটা আছে সেটা। দেন হচ্ছে আমাদের যে গাইনি 8, এখানে হচ্ছে লাইভ ক্লাসগুলো যেটা হবে, মানে বেসিক এবং ক্লিনিক্যাল কোরিলেশন করা হবে বাকি 1.5 মাসে। এখানে কি হবে, আমাদের যে 14টা টেক্সট বুক ক্লাস আছে লাইভ ক্লাস হবে, সাথে হচ্ছে আমরা যে দত্ত বইটা আছে সেই বইটা সুন্দর করে আপনাদের দাগিয়ে দেওয়া হবে। প্লাস হচ্ছে আমরা জানি যে শুধু দত্ত পড়লে হয় না, সাথে এক্সট্রা ইনফরমেশন লাগে, প্লাস হচ্ছে জেপকট পড়তে হয়। আমরা যখন যে চ্যাপ্টারটা পড়াবো ওই চ্যাপ্টার রিলেটেড জেপকটের কোনো এক্সট্রা ইনফরমেশন লাগলে সাথে সাথে বলে দেওয়া হবে, এবং হচ্ছে কোনো এক্সট্রা ইনফরমেশন লাগলে আপনাদেরকে সেই নোটটাও প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। এবং হচ্ছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা, যে আমরা যখন লাইন বাই লাইন আপনাদের পড়াবো চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে কোন লাইনটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট অবশ্যই সেটা মার্ক আউট করে দেওয়া হবে। সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এসবিএ যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাদের হচ্ছে যে কোর্সটা আছে এটা শেষ হবে অক্টোবর মাসের 29 তারিখে আমরা ক্লাসগুলো শেষ করলে। দেন আমাদের হাতে কিন্তু আরো 2 মাস থাকে, নভেম্বর ডিসেম্বর। নভেম্বর মাসে আমরা এসবি এর উপর আপনাদের এমফাসাইজ করব, এন্ড ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষাগুলো আরো বেশি করে নেওয়া হবে, মক এক্সাম গুলো, এবং হচ্ছে আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হবে, কারণ হচ্ছে এসবি এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মক টেস্ট যেটা হবে সেখানে হচ্ছে রিভিশনটা আপনাদের অনেকবার হয়ে যাবে। এটা একটা খুব ভালো জিনিস হবে যে আপনাদের মক টেস্ট গুলো আপনাদের মানে যারা এটাতে অংশগ্রহণ করবেন আপনাদের এটা পরীক্ষার জন্য মানে কনফিডেন্সটা অনেক বেশি বাড়াই দিবে। কারণ হচ্ছে যে মক টেস্টে ফেল করলে যে আপনি মেন পরীক্ষায় ফেল করবেন এমন না, আবার পাশ করলে যে পাশ করবেন এমন না, কিন্তু আপনি মোটামুটি আপনার বেসিক কতটুকু ডেভেলপ করছে এটা অনেক ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে আপনি কিভাবে আমাদের ক্লাসগুলোর সাথে অ্যাডজাস্ট করবেন, সেটা হচ্ছে যে আমরা অনলাইন ক্লাস নিব, আপনারা চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা ক্লাসই হচ্ছে জুম লিংকের মাধ্যমে হবে, জুমে হবে। সো আমাদের সাথে আপনারা সরাসরি মানে জাস্ট ক্লাসের মতো কোশ্চেন করা বা সরাসরি যুক্ত হওয়ার মতো হতে পারবেন। আসলে এখন মানে যে অবস্থা আমাদের পরিস্থিতি, কোভিড সিচুয়েশনে মানুষের সবকিছুই এখন অনলাইন, ফিজিক্যালি আসলে ক্লাসের সুযোগও এখন অনেক কম। তারপরেও অনলাইনে জুম একটা অনেক ভালো মাধ্যম, এখানে আপনি সরাসরি আপনার মেন্টর বা ক্লাস টিচারকে কোশ্চেন করতে পারবেন। তো এটা অনেক ভালো যে যেদিন আমরা ক্লাস নিব এভরি ফ্রাইডেতে ক্লাস হবে, এভরি ফ্রাইডে যদি আপনি হচ্ছে জয়েন করেন ক্লাসটা যখন লাইভ হবে তখন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। আর যদি মনে করেন যে না ওই সময় আমার কোনো শিডিউল আছে আমি পড়তে পারলাম না, তো হচ্ছে দেখতে পারি নাই, তো পরে হচ্ছে আপনি লেকচার ওটা সেভ থাকবে, ইভেন জানুয়ারি মাস পর্যন্ত সেভ থাকবে এক্সাম পর্যন্ত, তো হচ্ছে ওই পর্যন্ত আপনি দেখতে পারবেন। এবং আমার মতে আমি যখন নিজে দেখতাম, একবার আমি লাইভে দেখতাম, দেন হচ্ছে যখন নিজে পড়তাম তখন পাশে হচ্ছে ক্লাসটা আবার চালু করে দেখতাম। তো আপনারা এইভাবে হচ্ছে পড়াটা করতে পারেন। দেন হচ্ছে আপনি যখন ক্লাসে পড়াবো তখন আমরা অনেক এক্সট্রা ইনফরমেশন বলবো, দেন এগুলো হচ্ছে আপনারা ক্লাসেই লিখে ফেলবেন।
যে কোনগুলো এমফাসাইজ করছি ওগুলো 3 স্টার 4 স্টার ইনফিনিটি স্টার, এগুলো হচ্ছে আপনার দায়িত্বে নিজেকেই করতে হবে। যেমন আপনার কাছে মার্কার থাকবে 2-3 কালারের, কিছু পিঙ্ক, কিছু মানে আপনার পছন্দ মতো যে কোনো কালারের, কিছু কালার হবে যেগুলো আপনি এখনই মানে 1 মাস না পড়লে ভুলে যাবেন, সেগুলো আপনি দাগিয়ে রাখবেন। কিছু মার্কার হচ্ছে পরীক্ষার আগে আপনার না পড়লেও চলবে, এগুলো মার্কার আপনি পরীক্ষার আগে রাতে বাদ দিবেন। কিছু মার্কার করে রাখবেন যেগুলো হচ্ছে জাস্ট এক্সাম নাইটে আপনি দেখবেন। এভাবে যদি পড়তে পারেন তাহলে আপনার জন্যই হচ্ছে ফলপ্রসূ হবে। আচ্ছা, আচ্ছা তাহলে হচ্ছে আমরা নিউরন একাডেমি কেন আপনারা চুজ করবেন? নিউরন একাডেমি চুজ করবেন, আমরা হচ্ছে বলবো না যে আমরাই সবচেয়ে ভালো বা আমরা অনেক বেশি আপনাদের মানে সবার থেকে ভালো ভালো এরকম কথা বলবো না। আমরা আসলে 5 জন মেন্টর এখানে আসছি, আমরা সবাই অনেক জুনিয়র, সবার থেকে অনেক জুনিয়র, কিন্তু আমাদের কাছে কি আছে, আমাদের কাছে রিসেন্ট এক্সপিরিয়েন্স আছে এবং হচ্ছে আমরা যতটা পারি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনাদের পড়াবো। এবং আমরা নিজেরা যেহেতু পড়ে পাশ করে আসছি, তো হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে কিভাবে পড়লে আরেকজনকে হেল্প করা সম্ভব বা পড়াইলে আরেকজনকে হেল্প করে সম্ভব। সো আমাদের উপর বিশ্বাস করে যারা ব্যাচে অ্যাডমিট হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা নতুন ভাবে হচ্ছে জয়েন করতে চাচ্ছেন তাদেরকে আরো ওয়েলকাম জানাই। ইনশাল্লাহ আপনারা হচ্ছে আপনাদের এই মানে আমাদের সাথে জয়েনিংটা কখনো বৃথা হবে না। আমরা সবাই মিলে আপনাদের অনেক বেশি টেক কেয়ার করে এক্সাম হল পর্যন্ত দায়িত্বটা আমরা নিব ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু ক্লাসগুলো আলোচনা করি যে আমরা কি কি ক্লাস নিব। আচ্ছা, নিউরনের যে ডিসি দত্ত এবং জেপকট ব্যাচ আছে সেখানে হচ্ছে প্রথম আমরা মোটামুটি গাইনিতে যে চ্যাপ্টার গুলো পড়া লাগবে, গাইনি স্পেশাল মানে ক্লিনিক্যালের জন্য পরীক্ষায় হচ্ছে আপনার প্রায় 50% থেকে 60% ক্লিনিক্যাল এক্সাম কোশ্চেন চলে আসে। তো এই ক্ষেত্রে ক্লিনিক্যালের পড়া যদি আপনার ভালো না হয় তাহলে হচ্ছে কিন্তু প্রিপারেশন কমপ্লিট হবে না, শুধু বেসিক পড়ে যে আপনি কখনো গাইনিতে পাস করতে পারবেন না। তো এখানে আমাদের যে ক্লাসগুলো আসছে এর মধ্যে হচ্ছে গাইনি অ্যানাটমি, যেমন গাইনি অ্যানাটমির ক্লাসটাতে আপনাদের কিন্তু আমরা জেপকটের যে এক্সট্রা পড়াগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা হচ্ছে পড়িয়ে দিব। মানে দত্ত বইটা যখন পড়াবো সাথে সাথে জেপকটের এক্সট্রা লাইন যেগুলো লাগবে ইম্পর্টেন্ট এবং কোশ্চেন আসছে সেগুলো পড়িয়ে দিব। ঠিক প্রত্যেকটা ক্লাসই এইভাবে করে কোরিলেট করে পড়ানো হবে। তো হচ্ছে এখানে যে আদার ক্লিনিক্যালের মধ্যে যে চ্যাপ্টার গুলো দেয়া আছে এগুলো বাদে আসলে কিছু লাগে না। টোটাল এই 14টা ক্লাসে আমরা মোটামুটি এক্সামে আসবে এরকম চ্যাপ্টার গুলো সবগুলোই কভার করা হয়েছে, যেটা হচ্ছে আসলে অন্য সব জায়গায় করা হয় কিনা আমার জানা নাই। কারণ আমি নিজে যখন এফসিপিএস দিয়েছি তখন কিন্তু আমার নিজে অনেক চ্যাপ্টার নিজেই পড়ে যাওয়া লাগছে। তো হচ্ছে এখানে আমরা মোটামুটি সবগুলো টপিকসই কভার করার চেষ্টা করেছি, ইনশাল্লাহ ভালোই হবে। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু নিজের কথা বলি যে আমরা আসলে সবাই অনেক পড়াশোনা করি, পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করে না এমন কেউই নাই, সবাই অনেক পড়াশোনা করি কারণ এটা সবারই স্বপ্ন। আর এই সময়টা আসলে আমরা সবাই অনেক সচেতন, অনেক ম্যাচিওর। এমন না যে ছোটবেলায় যেমন আমাদের বাবা মা বলতো যে পড়তে বসো বা আমাদেরও তো গরজ ছিল না, কিন্তু এখন পড়তে বসাটা কিন্তু আমাদেরই গরজ। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফ্যামিলি প্রবলেম, কারোর বিয়ে হয়ে গেছে, কারোর বাচ্চা, কারোর এখনো কোনো চাকরি হয়নি, হয়তো বা বিসিএস এর টেনশন, এদিকে ইনকামের টেনশন, সবকিছু মিলে সবাই অনেক ঝামেলার মধ্যেই আমরা পড়তে বসি। তারপরেও কি এর জন্য কিন্তু আমাদের পড়ার যতটুকু সময় আমরা পড়ছি সেই সময়টা যেন বিফলে না যায় এই চেষ্টা আমরা করি। তো বিফলে না যায় মানে হচ্ছে আমি ধরেন 6 মাস 1 বছর ধরে পড়ছি কিন্তু আমি কোনো পরীক্ষাই পাশ করতে পারছি না, তাহলে এটা তো আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। কারণ এমনিতেই আমাদের সময় ম্যানেজ করা অনেক কষ্টের একটা ব্যাপার। পোস্ট গ্রাজুয়েশন পড়াটা এমবিবিএস শেষ করে এত লিন দিয়ে একটা পড়া শেষ করে আবার পোস্ট গ্রাজুয়েশনে পড়া, তখন মানে আমাদের সংসারের ঝামেলাগুলো অনেক বেশি হয়ে যায়। যার বিয়ে হয়নি বা বাবা মার কাছ থেকে হচ্ছে টাকা নিয়েটাও একটা অনেক মানে নিজের প্রেস্টিজে লাগে। তো এই সবকিছু সামাল দিয়ে পড়তে বসে যদি পড়াটা স্মার্টলি না হয় তাহলে আসলে ওই
পড়ে কোনো লাভ নাই, কারণ আমাদের পড়তে হবে স্মার্টলি। তো এখানে কিভাবে স্মার্টলি পড়া যায়, আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনি 6 মাস পড়বেন 6 ঘন্টা করে, ঠিক আছে, কিন্তু আপনার এভরিডে পড়া হবে না, সপ্তাহে 7 দিনই আপনার পড়া সম্ভব না 6 ঘন্টা করে। আপনার একদিন পড়তে ইচ্ছা হবে আর একদিন ইচ্ছা হবে না, কিন্তু আমার কথা হচ্ছে যেদিন আপনার পড়তে ইচ্ছা হবে ওই দিনের পড়াটা যেন আপনার ইফেক্টিভ হয়। আপনি পোস্ট গ্রাজুয়েশনে পড়া যতটা না মুখস্থ করার, তার থেকে বেশি হচ্ছে গোছানোর, গুছিয়ে রাখার। আপনি আজকে দত্ত চ্যাপ্টার 1 নাম্বার পড়ছেন, ওইটা পড়তে আপনার 6 ঘন্টা লাগবে প্রথম দিন। দেন হচ্ছে সেকেন্ড দিন আপনার যদি আপনি 1 মাস পরে ওই চ্যাপ্টার পড়তে যে আবার 6 ঘন্টা লাগে, তার মানে আপনার প্রিপারেশন হয়নি। আপনার পরের দিন সময় লাগবে 3 ঘন্টা। তারপরে যদি 1 মাস পরে পড়েন, ওটা পড়তে লাগবে 1 ঘন্টা। তারপরে পরীক্ষার আগে আপনার মাত্র 10 মিনিট সময় লাগবে। যদি এভাবে পড়তে পারেন তাহলে হচ্ছে আপনি স্মার্টলি পড়ছেন। তো এটা কিভাবে করবেন আমি এই যে বললাম, এইখানে দেখেন কিছু জিনিস আছে, এই টেবিলটার দিকে যদি আপনার তাকায়, এটার মধ্যে একটা ঘড়ি আছে, এটা হচ্ছে টাইমিং। তো টাইমিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কত ঘন্টা পড়ছেন, আমি আপনার এই ঘড়িটা থাকবে চোখের সামনে যে আমি এই 2 ঘন্টা পড়বো টানা, আমি এর মধ্যে ফোন ধরবো না, কনসেন্ট্রেশন আমি ব্রেক করব না। আপনি পড়ছেন তার মধ্যে একটু ফোন দেখছেন, আবার হচ্ছে একটু ঘুরে বেড়াচ্ছেন, এই পড়াতে কনসেন্ট্রেশন আসবে না। সো একটা ঘড়ি আপনার চোখের সামনে থাকবে, দেন একটা খাতা, এটাতে আপনার একদম ওই চ্যাপ্টারটা আপনি যখন পড়ছেন তখন আপনি দাগিয়ে পড়তে অনেক ভালো লাগবে, কিন্তু পরে যখন চ্যাপ্টারটা খুলবেন এত বেশি হিবিজিবি লাগবে যে কি পড়ছি, এটার মধ্যে কিভাবে পড়ে যাওয়া সম্ভব, এত বড় চ্যাপ্টার। ঠিক ওই চ্যাপ্টারে একদম গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে সেগুলো আপনাকে খাতায় নোট করে ফেলতে হবে, যেটা আপনার আর পরবর্তীতে না দেখলেও চলবে বই থেকে। দেন হচ্ছে আপনার এই যে কলম, বিভিন্ন টাইপস এর মার্কার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি আগেও বলে দিয়েছি। তো এই জিনিসটা লাগবে এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো যেন হাতের কাছে থাকে, বারবার আপনার ওঠা না লাগে। এবং এই শিডিউলটা, রুটিনটা যে আপনি মানে কত মাসে এটা শেষ করবেন আপনি, এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, যে বা কত দিনে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, কত ঘন্টায় শেষ করব। এবং হচ্ছে লাস্ট দিকে পরীক্ষার বা প্রথম থেকেই এই যে স্লিপ প্যাড গুলো, আমার একটা দেয়ালে পরীক্ষার আগে পুরাই স্লিপ প্যাড দিয়ে আমি ভরে ফেলছিলাম, আমার টেবিলে ধরছিল না, এর জন্য স্লিপ প্যাডে আমি যে টপিক গুলো আমার মনে থাকতো না, বারবার দেখা লাগতো, ওইটা আমি লিখে রাখতাম। দেখা যাচ্ছে যে একটা কজিওলজি বা হচ্ছে ফার্মাকোলজি অনেক কিছু থাকে যে মনে থাকে না, ওটা আমি লিখে রাখতাম। দেখা যাচ্ছে আমার পড়া শেষ, আমি খাচ্ছি, মনে করার চেষ্টা করলাম যে ওটা মনে আছে নাকি, দেখলাম যে না মনে পড়ছে না, তখন সাথে সাথে কিন্তু আমি ওটা আবার ওই দেয়ালে এসে দেখতাম যে না ঠিক আছে এই পয়েন্টটা আমি ভুলে গেছিলাম। ঠিক এইভাবেই পড়তে হবে, এটা কিন্তু স্মার্টলি পড়ার একটা ব্যাপার, মানে আপনার পড়াটা রেসিডিউয়াল হয়ে যাবে ব্রেনে। সো হচ্ছে এটাই নিয়ম। আর আমার মোটামুটি যেভাবে হচ্ছে পড়া দরকার বা আমাদের স্টাডি প্ল্যানটা আমার বলা শেষ। তো হচ্ছে আপনাদের এতক্ষণ কষ্ট করে শোনার জন্য আমাকে ধন্যবাদ। আর পরবর্তী মেন্টর ডক্টর আইরিন সুলতানা আপুকে কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। আপু আপনি কন্টিনিউ করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ারটা অফ করেন খাদিজা আপু। আসসালামু আলাইকুম, নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আমি ডক্টর আইরিন সুলতানা, মেন্টর হিসেবে আছি নিউরন গাইনি অ্যান্ড অবস এইডে। খাদিজা আপু আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, না হলে আইরিন আপু স্ক্রিন শেয়ার করতে পারবেন না। কিছু প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা কিছু আলোচনা করব। খাদিজা আপু এতক্ষণ আলোচনা করলেন যে আমাদের 3টা পেপার থাকে এফসিপিএস পার্ট 1 এর জন্য, পেপার 1, 2, 3, প্রত্যেকটা পেপারে 100 মার্ক করে এবং আমাদের সেখানে অ্যাটলিস্ট 70 মার্কস তুলতে হবে। এবং প্রতিটা পার্টে আমার এমসিকিউ থাকে 25টা এবং এসবিএ থাকে 25টা, প্রতিটাতে 2 মার্ক করে, এমসিকিউ তে 50 মার্ক, এসবিএ তে 50 মার্ক। আগে এসবিএ তে কম মার্ক ছিল, এখন এটা বেড়ে 25টা করা হয়েছে। তো আমরা যখন পড়বো আমাদের পড়ার
পদ্ধতিটা এমন হবে যেন সেই টপিকস থেকে যদি এমসিকিউ আসে তাহলে আমরা সেটা অ্যান্সার করে আসতে পারি, বা যদি আমাদের এসবি আসে তাহলে আমরা সেটা অ্যান্সার করে আসতে পারি। যেটা বলছিলাম যে আমাদের এমসিকিউ তে 25টা কোশ্চেন থাকবে এবং এসবিএ তে 25টা কোশ্চেন থাকবে। এমসিকিউ তেও 5টা স্টেম থাকবে, প্রত্যেকটা স্টেমে 0.4 করে মার্কস, আর এসবিএ তে তো একটা কোশ্চেনই 2টা মার্ক। যদি আমাদের একটা এসবিএ ভুল যায় তাহলে কিন্তু আমাদের সেখানে 2 মার্কস চলে গেল। তো এজন্য আমাদের পড়ার সময় আমাদের এসবিএ এর প্রতি একটু জোরটা বেশি দিতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি যে কোশ্চেন প্যাটার্নটা কিরকম। আমরা যখন একটা টপিক পড়বো তখন আমরা কিভাবে সেটা পড়বো। ধরেন আমরা কি আমাদের দত্ত বই বলেন বা জেডকটের বলেন, আমরা কি প্রত্যেকটা টপিকসই পড়তে হবে? আমাদের প্রত্যেকটা টপিকস পড়া লাগবে না। আমাদের কমন যে গাইনোকোলজিক্যাল বা অবস্টেট্রিক কন্ডিশন যেগুলো আমরা সচরাচর আমাদের অর্ডে পাই সেগুলোর প্রতি আমাদের এমফাসিস বেশি করতে হবে। সাথে আমাদের সেই ডিজিজটা যেটা আমরা পড়বো সেটার রিস্ক ফ্যাক্টর বা ইটিওলজি আমাদেরকে করতে হবে, যেটা আমরা এমবিবিএস লেভেলে দেখা যায় যে রিস্ক ফ্যাক্টরটা অত একটা গুরুত্ব দিয়ে পড়ি না, কিন্তু এফসিপিএস এর জন্য আমাদের রিস্ক ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট। রিস্ক ফ্যাক্টরটা পড়তে হবে এজন্য যে এখান থেকে ডিরেক্ট কোশ্চেনও আসতে পারে, এমসিকিউর একটা স্টেম চলে আসতে পারে, অথবা আপনার একটা সিনারিও দিল, সেই সিনারিওতে এই রিস্ক ফ্যাক্টর গুলো দিল যেটা আপনার ডায়াগনোসিসে হেল্প করবে। সাথে আমরা রিলেভেন্ট যে অ্যানাটমি, গাইনোকোলজিক্যাল অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি এগুলো তো পড়বই। পেপার 1 এর তো 60% মোর দ্যান 60% মার্কই হচ্ছে আপনার অ্যানাটমি থেকে কভার করবে। অ্যানাটমিটা যখন আমরা পড়বো তখন আমাদের বই থেকে তো পড়বই, সাথে ছবি দেখতে হবে আমাদের সাথে। যদি আমাদের কাছে নেটের থাকে, নেটের থেকে ছবি দেখলাম, অথবা ইন্টারনেট থেকেও ছবি দেখবো। ছবি না দেখলে আমাদের অ্যানাটমিটা মনে থাকবে না। ছবি দেখে দেখে রিলেশন গুলো, বিশেষ করে রিলেশন কোথায় কোন ভেসেল কোন দিক দিয়ে যাচ্ছে, কোনটার আগে কি আছে সামনে কি আছে, এন্টেরিয়র পোস্টেরিয়র রিলেশন, এইগুলো আমাদের অবশ্যই ছবি দেখে পড়তে হবে যাতে এটা আমাদের মনে থাকে। সাথে আমাদের প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিসটা কি জন্য ইম্পর্টেন্ট? আমাদের পেপার 3 তে আমরা জানি যে এটা প্যাথোলজি আছে, সাথে আপনার ইমিউনোলজি আর হচ্ছে মাইক্রোবায়োলজি। তো প্যাথোজেনেসিসটা একটা ডিজিজে আমাদের কি কি চেঞ্জ হচ্ছে তার হিস্টোলজিক্যাল ফাইন্ডিং কি। ধরেন আমরা একটা ম্যালিগনেন্সি পড়লাম, এই ম্যালিগনেন্সিতে কি আমরা হিস্টোলজিক্যাল ফিচার পাবো, এটাও আমাদের সাথে পড়ে ফেলতে হবে। বা আমরা একটা ইনফেকশাস ডিজিজ পড়ছি, এই ইনফেকশাস ডিজিজটা কোন অর্গানিজম দিয়ে হচ্ছে, হ্যাঁ কোনটা বেশি কমন যে অর্গানিজম গুলো আছে সেগুলো আমাদেরকে অবশ্যই ডিটেলস পড়তে হবে। রিলেটেড যে ফিজিওলজিটা আছে, যেমন আমাদের গাইনির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এন্ডোক্রাইনোলজি, নিউরো এন্ডোক্রাইন, তারপরে হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন, এগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখান থেকে অনেক মার্ক আসে হচ্ছে পেপার 2 তে। সাথে তো আমাদের হেমাটোলজি, রেনাল, সিভিএস, অ্যাসিড বেস ডিসঅর্ডার, এগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে। আর একটা যে আমাদের সিনারিও সাধারণত যেগুলো দেয় সেগুলো তো আমাদের ডায়াগনোসিস করার জন্য আমাদের ক্লিনিক্যাল ফিচারটা লাগবেই, যে একটা পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তার সে কি আমাদের কাছে পিভি ব্লিডিং নিয়ে আসলো, নাকি আমাদের কাছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, কি কি কমন ফিচার এবং কোনটা ক্যারেক্টার। লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে যদি সে আসে তাহলে পেইনটার ক্যারেক্টারিস্টিক্স কি, সেটাও আমাদের সব ডিজিজের সাথে স্পেসিফিক্যালি পড়ে নোট করে ফেলতে হবে। সাথে আমাদের পড়তে হবে ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন কি কি ইনভেস্টিগেশন, বিশেষ করে আমাদের অনেক হরমোনাল ইনভেস্টিগেশন লাগে, তারপর আল্ট্রাসোনোগ্রাফি, এগুলোতে কি কি স্পেশাল ফিচার আমরা পাবো। যেমন মোলার প্রেগনেন্সিতে আমরা আল্ট্রাসোনোগ্রাফি কি পাই, আমরা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স পাই, তাহলে এগুলো আমাদের নোট করে ফেলতে হবে। সাথে হরমোন, কোন হরমোন কোথায় বাড়ে, এফএসএইচ, সেরাম এফএসএইচ, এলএইচ, এগুলো কোথায় কোনটা বাড়ছে কমছে কোন ডিজিজে, সেগুলো আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট সাধারণত খুব বেশি লাগে না, তারপরেও সার্জিক্যাল আর মেডিকেল ট্রিটমেন্ট, আর বিশেষ করে ফার্মাকোলজি, অবস বা গাইনিক রিলেটেড ফার্মাকোলজি, এটা আমাদের পড়তে হবে। সাথে কোনো একটা ডিজিজ পড়লে তার সাথে কি কি কমপ্লিকেশন হতে পারে বা এই ডিজিজটার প্রগনোসিস কেমন হবে সেটাও আমাদের পড়ে ফেলতে হবে। প্রগনোসিসটা সাধারণত মনে রাখা একটু টাফ, কোনটার কত পার্সেন্ট ভালো হয়, কয় বছর সার্ভাইভাল রেট, এটা একটু মনে রাখা টাফ, কিন্তু এটা আমাদের কিন্তু লাগে, কোশ্চেন আসে। সাথে যদি রিলেটেড কোনো অর্গান স্পেসিফিক যেসব ম্যালিগনেন্সি গুলো আছে সেগুলো আমাদের পড়ে ফেলতে হবে। যেমন সার্ভাইকাল ম্যালিগনেন্সি, সার্ভিক্সটা যখন আমরা পড়বো সাথে সাথে এটা অ্যানাটমি পড়ার সাথে সাথে যখন আমরা ম্যালিগনেন্সিতে কি কি চেঞ্জ হয় সেগুলো আমরা একসাথে পড়ে ফেলবো। মানে একটা টপিক যখন আমরা পড়বো সেখান থেকে সবকিছু একসাথে পড়ে ফেলার চেষ্টা করবো। এখন আসেন এসবিএ নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এসবিএটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে 2 মার্কস
এবং একটা যদি আপনার এসবিএ ভুল করেন আপনি 2 মার্কস হারালেন। সেজন্য আমাদেরকে এসবিএ প্রতি একটু বেশি জোর দিয়ে পড়তে হবে। এসবিএ পড়ার জন্য দেখেন এটা কি, ইট ইজ অন ফর্ম অফ মাল্টিপল চয়েস কোশ্চেন সেট আপ ইন এক্সামিনেশন। এখানেও আপনার 5টা স্টেম থাকবে, 5টা স্টেম থেকে সবচেয়ে সুইটেবল যে স্টেমটা সেটাই আপনাকে চুজ করতে হবে। এমনও হতে পারে যে 5টা স্টেমের 5টা স্টেমই ট্রু, কিন্তু সেখান থেকে কোনটা বেশি আপনার কোশ্চেনের সাথে বা সিনারিওর সাথে কোনটা বেশি যাচ্ছে সেটাই আপনাকে চয়েস করতে হবে। এটা অনেক সময় একটু আমাদের কনফিউজড লাগে যে এটাও তো ট্রু এটাও ট্রু, তাহলে আমরা কোনটা দাগাবো। সেক্ষেত্রে আপনাকে জাজ করতে হবে যে এটার সাথে কোন সিনারিওটার সাথে কোন স্টেমটা সবচেয়ে বেশি রিলেট করা যাচ্ছে। সিঙ্গেল পসিবল বেস্ট অ্যান্সার অন দ্যাট সিনারিও অর সিচুয়েশন। আপনাকে একটা সিনারিও দেওয়া থাকতে পারে অথবা একটা ডিরেক্ট কোশ্চেনও দেওয়া থাকতে পারে, যে এই কোশ্চেনের অ্যান্সার ট্রু হবে নাকি ফলস হবে এরকমও দেওয়া থাকতে পারে, অথবা একটা সিনারিও দিয়ে আপনাকে একটা ডায়াগনোসিস করতে বলে দিল, এরকমও থাকতে পারে। আগেই বললাম যে এটাই 5টা স্টেম থাকে, এখান থেকে অল স্টেম মে বি ট্রু বাট বেস্ট পসিবল অর কারেক্ট অ্যান্সার শুড বি চুজ। সবগুলোই ট্রু হতে পারে অথবা একটা কোশ্চেনই একটা স্টেমই ট্রু হতে পারে, সেটা আমাদেরকে চুজ করতে হবে। আসলে আমরা একটা স্যাম্পল এসবিএ দেখি। এই এসবিএটা এই 2021-এর জানুয়ারিতে এফসিপিএস পরীক্ষায় এসেছিল। দেখেন, a 40 years old lady, her FSH level is 100 milliunit per ml and serum estradiol level is less than 20 picogram per ml. Now she has complaints of dyspareunia and dysuria. What will be the probable diagnosis? দেখেন, এখানে আমাদের কয়েকটা কি পয়েন্ট আছে, যেমন পেশেন্টের এজ। গাইনিতে আমাদের কিন্তু পেশেন্টের যে পেশেন্ট প্রোফাইল আমরা যেটা পড়ি সেখানে কিন্তু এজ একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এজ দিয়েই অনেক ডিজিজ ডায়াগনোসিস করা যায়। তো যেসব ক্ষেত্রে আমাদের এজটা মানে মেনশন করা থাকবে, আমাদের অবশ্যই এজটা ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখেন এখানে বয়স বলছে তার 40 ইয়ার্স, তার 2টা ইনভেস্টিগেশনের ফাইন্ডিং দেওয়া আছে, তার সেরাম এফএসএইচ লেভেল দেওয়া আছে মোর দ্যান 100। নর্মালি সেরাম এফএসএইচ লেভেল কত থাকে? সাধারণত এটা ভ্যারি করে, মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন ফেজে বিভিন্ন রকম থাকে। তো সাধারণত এটা 10 to 20 মিলিউনিটের মধ্যেই থাকে। তো তার এফএসএইচ লেভেল বলছে যে মোর দ্যান 100, তার মানে 20 যদি আমরা নর্মাল ধরি সেখানে মোর দ্যান 100 মানে এফএসএইচ লেভেল অনেক বেশি। সেরাম স্টাডিওল লেভেল কত বলছে? লেস দ্যান 20 পিকোগ্রাম। এটা সাধারণত থাকে 30 থেকে 300 পর্যন্ত থাকতে পারে মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন ফেজে। তো 20 পিকোগ্রাম মানে অনেক কম আছে, স্টাডিওল লেভেলটা অনেক কম আছে। সাথে তার 2টা ক্লিনিক্যাল ফিচার্স বলছে, যেমন তার ডিসপ্যারোনিয়া আছে অর্থাৎ কয়টাসের সময় তার পেইন হয়, এবং সাথে ডিসইউরিয়া আছে অর্থাৎ বার্নিং সেন্সেশন ডিউরিং ম্যাচুরেশন হচ্ছে। হোয়াট উইল বি দ্য প্রবাবল ডায়াগনোসিস? দেখেন আমরা এখন অপশনগুলো পড়ি। কি কি অপশন দেওয়া আছে এখানে? ক্লাইমেটেরিক স্টেজ, বি নাম্বার হচ্ছে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর, সি নাম্বারে দেওয়া আছে পেরিমেনোপজাল সিমটমস, ডি নাম্বারে দেওয়া আছে পোস্ট মেনোপজাল সিমটমস, আর এই নাম্বারে দেওয়া আছে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলোই কাছাকাছি উত্তর, যেহেতু তার 40 ইয়ার্স বয়স এবং এই বয়সেই তো সে মেনোপজের দিকে যাবে আস্তে আস্তে। তো ক্লাইমেটিক স্টেজ হতে পারে অ্যান্সার, বা প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর হতে পারে। তাহলে এখানে সবচেয়ে সুইটেবল কোনটা? সবচেয়ে সুইটেবল হচ্ছে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর। ক্লাইমেটিক স্টেজটা কি? ক্লাইমেটিক স্টেজ হচ্ছে আপনার সিজেশন, ইট ইজ দ্য স্টেজ আফটার সিজেশন অফ রিপ্রোডাক্টিভ পিরিয়ড। অর্থাৎ রিপ্রোডাক্টিভ ফাংশন যখন একটা মহিলার শেষ হয়ে যাচ্ছে তখন আমরা সেই পিরিয়ডটাকে বলছি ক্লাইমেটিক স্টেজ। তখন তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যেতেও পারে, নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে অ্যানোভুলার মেনস্ট্রুয়েশন হতে পারে এই পিরিয়ডটাতে। আর প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর এখানে আমরা কেন বলছি? কারণ প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওরের একটা শর্তই হচ্ছে যে এটা হয় কখন? বিফোর দ্য এজ অফ 40 ইয়ার্স। তো এখানে আমাদের বয়সটা 40 ইয়ার্সই দেয়া আছে, এর জন্য আমরা এটাই চুজ করব। এফএসএইচ লেভেল এখানে বাড়বে এবং ইস্ট্রোজেন লেভেল, ইস্টাডিওল অর্থাৎ ইস্ট্রোজেন 2 যেটা আমরা নর্মাল রিপ্রোডাক্টিভ এজে যেটা সবচেয়ে বেশি থাকে, তাহলে এটাও এখানে কমে যাচ্ছে। তাহলে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর এটাই হচ্ছে এর অ্যান্সার। আর পেরিমেনোপজাল পিরিয়ড আমরা কখন বলি? পেরিমেনোপজাল হচ্ছে মেনোপজের ফিউ ইয়ার্স আগে থেকে কয়েক বছর পর পর্যন্ত হচ্ছে পেরিমেনোপজাল সিমটমস। পোস্ট মেনোপজাল সিমটমস কখন বলবো? যখন তার মেনোপজ হয়ে যাবে। মেনোপজটা কি? কমপ্লিট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন।
এবং মেনোপজ বলার জন্য তার অ্যাটলিস্ট কনজিকিউটিভ 12 মাস তাকে মেনস্ট্রুয়েশন অ্যামেনোরিক থাকতে হবে, তার কমপ্লিট 12 মাস পর্যন্ত তার মেনস্ট্রুয়েশন হতে পারবে না। আর একটা বলছে অপশনে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। এটা সাধারণত দেখা যায় যে যাদেরকে আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি, এফএসএইচ, টিএসএম, এফএসএইচ ইনজেকশন পায় বা যারা ক্লোমিফেন সাইটেট দিয়ে ট্রিটমেন্ট পায়, তাদের ক্ষেত্রে ওভারিটা ফলিকলগুলো স্টিমুলেটেড হয়ে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম পড়ে। এটা আসবে না, কারণ ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোমে স্ট্রাডিওল লেভেল বেশি থাকে, কম থাকে না, বেশি থাকে। কিন্তু বাকিগুলোতে কিন্তু যে এফএসএইচ লেভেল, ইস্ট্রোজেন লেভেল যে কমে যাচ্ছে আর এফএসএইচ এর লেভেল যে এখানে বেশি দেওয়া আছে, এটা কিন্তু এই তিনটা অপশনের সাথে যায়। কিন্তু তারপরেও আমরা চুজ করছি কোনটা, প্রি ম্যাচিউর ওভারিয়ান ফেলিওর। এখন আসেন কেন আমরা বলছি প্রি ম্যাচিউর ওভারিয়ান ফেলিওর, এটার অ্যান্সার হবে কারণ একটা বললাম যে এটা বয়স, তার বয়স যেহেতু 40 দিছে, এবং প্রি ম্যাচিউর ওভারিয়ান ফেলিওরের ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে এটা বিফোর 40 ইয়ার্স এটা হয়। কি হয় প্রি ম্যাচিউর ওভারিয়ান ফেলিওরে, ফলিকলগুলো ডিপ্লিশন হয়ে যায়, শেষ হয়ে যায়। কি কারণে হতে পারে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর? একটা কোশ্চেন যখন আমরা সলভ করব তখন তার সাথে রিলেটেড টপিকস গুলো একসাথে পড়ে ফেলবো, কারণ কোশ্চেন দেখা যাবে যে আমাদের এসিপিএস এ রিপিট হচ্ছে না, কিন্তু স্টেম গুলো রিপিট হয় না, কিন্তু দেখা যাবে যে টপিকসটা রিপিট হয়। এমসিকিউ তো রিপিট হয়, টপিকসটা রিপিট হয়, কিন্তু স্টেম গুলো সাধারণত চেঞ্জ করে দেয়। আবার দেখা যায় যে এসবিএটা একটু রিপিট হয়, যে একটা এসবিএ কিন্তু রিপিট হয়। তো সেই জন্য একটা ডিজিজ যখন আমরা পড়বো সেটা সবকিছু একসাথে পড়ে ফেলবো, যাতে এটা আমাদের বারবার আবার একটা একটা লাইন করে পড়া না লাগে। তাহলে দেখেন প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওরের কজ কি কি কারণে এটা হচ্ছে। মেইন কারণ হচ্ছে যে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, যেমন টার্নার সিনড্রোম, তারপর গোনাডাল ডিসজেনেসিস, ট্রাইজোমি 13, 18, কিছু জেনেটিক কারণ আছে যার জন্য ওভারি ফলিকল গুলো আর্লি ডিপ্লিশন হয়ে যাচ্ছে। আর কিছু আছে অটো ইমিউন ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এগুলোতে কি হয়, ওভারির যে ফলিকলগুলো এগুলো অটো ইমিউন অ্যান্টিবডি দিয়ে একটা ডিস্ট্রাকশন হয়ে যায়। কিছু ইনফেকশনে ওভারির এফেক্টেড হয়, যেমন মামস, তারপর হচ্ছে টিউবারকুলোসিস, এগুলোতেও কিন্তু প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর হতে পারে। আর কিছু আছে আয়াট্রোজেনিক কজ, যেমন রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, তারপর হচ্ছে কিছু সার্জারি, যেমন ওভারিয়ান সিস্টেক্টমি। মেটাবলিক কিছু কজ আছে, যেমন গ্যালাক্টোসেমিয়াতে গ্যালাক্টোজটা ডিপোজিশন হয় ওভারিতে, তখন ফলিকলগুলো আর কাজ করতে পারে না। আর কি হতে পারে, যেমন এনভায়রনমেন্টাল কিছু টক্সিক এজেন্ট আছে, যেমন স্মোকিং, পেস্টিসাইড, এগুলো ওভারি ফলিকলগুলোকে নষ্ট করে ফেলে। সাথে আছে আপনার এফএসএইচ রিসেপ্টর অ্যাবসেন্ট থাকতে পারে, এটা জেনিটাল হতে পারে, ইনহেরিটেড হতে পারে। আর কিছু কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, জানা যায় না যে কেন। তাহলে আমরা দেখলাম যে প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওরে কিছু কারণ আছে। আমরা যখন এসবিএ একটা সলভ করব, আমি আগেই বলেছিলাম যে আমাদের কিন্তু কোশ্চেন পড়ার সময় অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর বা কজটাকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে আমরা প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওরের কজটা দেখে ফেললাম। এখন প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর নাম শুনে বোঝা যাচ্ছে এটা আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে। যেহেতু তার ফলিকল গুলো ডিপ্লিশন হয়ে যাচ্ছে, তাহলে সে অ্যামেনোরিয়া নিয়ে আসবে। অ্যামেনোরিয়াটা প্রাইমারিও হতে পারে, সেকেন্ডারিও হতে পারে। সেকেন্ডারিটাই বেশি কমন। প্রাইমারি কখন হবে, যখন যদি তার জেনেটিক কারণে যদি তার প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর হয়, যেমন একটু আগে দেখলাম যে টার্নার সিনড্রোম, তারপর হচ্ছে ওভারিয়ান ডিসজেনেসিস, এগুলোতে যদি হয় তাহলে হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে আসবে। প্রাইমারি অ্যামেনোরিয়া কি 16 ইয়ার্স এর আগেই সে অ্যামেনোরিয়া নিয়ে 16 ইয়ার্সে সে অ্যামেনোরিয়া নিয়ে প্রেজেন্ট করবে। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া কি, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে 40 ইয়ার্সে আমাদের কাছে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তার আগে মেনস্ট্রুয়েশন এস্টাবলিশড ছিল, কিন্তু এখন তার অ্যামেনোরিয়া নিয়ে আমাদের কাছে আসছে। সাথে আর কি কি থাকতে পারে ফিচার্স, হাইপো ইস্ট্রোজেনিক স্টেট থাকতে পারে, যেমন ইস্ট্রোজেন কমে গেলে কি হয়, পোস্ট মেনোপজাল পেশেন্টের যেরকম সিমটমস হয় সেরকম সিমটমস নিয়ে আসবে। হট ফ্লাশ, ভ্যাজাইনাল ড্রাইনেস, ডিসপ্যারোনিয়া। ভ্যাজাইনাল ড্রাইনেসের জন্যই ডিসপ্যারোনিয়া হচ্ছে, সিক্রেশন গুলো কমে যায়, গ্ল্যান্ডের যে সিক্রেশন সেগুলো কমে যায় ইস্ট্রোজেন কমে গেলে। সাথে কিছু সাইকোলজিক্যাল সিমটমস, যেমন ইনসমনিয়া, ইরিটেবিলিটি, এগুলো নিয়ে আসতে পারে। তাহলে এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। যখন আমাদের একটা সিনারিও দিবে তখন এইখান থেকে কিছু পয়েন্ট দিবে, যেমন ওখানে আমাদের পেশেন্টটাকে বলছে যে তার ডিসপ্যারোনিয়া ছিল এবং ডিসইউরিয়া ছিল। ডিসইউরিয়া কেন ছিল, পোস্টমেনোপজাল উইমেনে বা ইস্ট্রোজেন যখন কমে যায় তখন তাদের ক্ষেত্রে ইউটিআইটা অনেক বেশি হয়। ইউটিআই কেন বেশি হচ্ছে, ইস্ট্রোজেন আমাদের কি করে, ইস্ট্রোজেন যে ভ্যাজাইনাল এপিথেলিয়াম আছে সেখানে গ্লাইকোজেন থেকে ল্যাক্টোব্যাসিলাই কি করে, ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে, গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তখন কি হয়, ভ্যাজাইনাল পিএইচটা কম থাকে। পিএইচ যখন কম থাকে তখন ইনফেকশন গুলো সহজে হয় না। কিন্তু যখন ইস্ট্রোজেন কমে যাচ্ছে তখন ভ্যাজাইনাল পিএইচটা বেড়ে যাচ্ছে। অ্যালকালাইন পিএইচে দেখা যায় যে
ব্যাকটেরিয়াল গ্রোথটা ভালো হয়, এজন্য সচরাচর তখন ইউটিআই ডেভেলপ করতে পারে, এজন্য তার ডিজিউরিয়া ছিল। আর এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন আমরা কি করব, ইনভেস্টিগেশনে সেরাম এফএসএস লেভেল দেখবো, এফএসএস কত থাকবে, মোর দ্যান 40, আমাদের সিনারিওটা ছিল কিন্তু মোর দ্যান 100। আর সেরাম স্ট্যাটিউল লেভেল থাকবে কম, এটা হচ্ছে 20 কম থাকবে, সাথে ক্যারিওটাইপ অ্যাবনর্মালিটি থাকতে পারে। এই যে আমরা একটা কারণ করলাম টার্নার সিনড্রোম, তাহলে টার্নার সিনড্রোম যদি থাকে তাহলে তার ক্যারিওটাইপ অ্যাবনর্মালিটি অর্থাৎ 45x0 পাবো আমরা ক্যারিওটাইপ। আর অর্গান স্পেসিফিক হিউমারাল অ্যান্টিবডি পাইতে পারি, যদি তার অটোইমিউন ডিজিজের জন্য তার প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর হয় তাহলে আমরা সেক্ষেত্রে অটোইমিউন অ্যান্টিবডি গুলো পাবো, যেমন অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এগুলো পাবো। আর সাথে ওভারিয়ান বায়োপসি করা যায়, কিন্তু এটা ডায়াগনোসিসের জন্য এসেনশিয়াল না। তাহলে আমরা যখন একটা কোশ্চেন এভাবে এসবিএ পড়বো তখন আমরা এই সব পয়েন্টগুলো এভাবেই দেখবো। তাহলে এই যে দেখেন এখানে আমরা প্রথমে কোশ্চেনটা আমরা বারবার পড়বো যে এখানে কোন কোন পয়েন্টে আমার এমফেসিস করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমবার ধরেন পড়লাম, পড়ে আমার কনফিউজড লাগছে, পরে আমি আবার পড়বো, তাহলে এখানে বয়স বলছে 40 ইয়ার্স, এফএসএস বেশি, স্ট্যাটিউল কম, তারপর সে আমার কাছে আসছে ডিসপ্যারোনিয়া এবং ডিজিউরিয়া নিয়ে, কি ডায়াগনোসিস হতে পারে। বারবার যখন পড়বেন তখন কিন্তু আপনার অ্যান্সারটা মাথায় চলে আসবে। আরেকটা কোশ্চেন দেখেন এসবিএ, A pregnant woman having history of epilepsy and treated with anti-epileptic drug. Which drug can cause neural tube defect in fetus? অপশনগুলো দেখেন এখানে ফিনাইটোইন, কার্বামাজেপিন, সোডিয়াম ভ্যালপ্রয়েড, ফিনোবারবিটন এবং লেমোট্রাইজিন। এখানে দেখেন যে ফিনাইটোইন, তারপর কার্বামাজেপিন, সোডিয়াম ভ্যালপ্রয়েড সবগুলোই কিন্তু আপনার টেরাটোজেনিক, মানে এখানে নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি হয় কোনটায়, সোডিয়াম ভ্যালপ্রয়েডে। সোডিয়াম ভ্যালপ্রয়েড সবচেয়ে বেশি নিউরাল টিউব ডিফেক্ট করে, সেজন্য এখানে যেহেতু এসবিএ এটার অ্যান্সার হবে সোডিয়াম ভ্যালপ্রয়েড। কিন্তু এটা যদি আমার এমসিকিউ হিসেবে থাকতো তাহলে সোডিয়াম ভ্যালপ্রয়েড তারপর কার্বামাজেপিন আমরা দুইটাই দিতে পারতাম ট্রু, কারণ কার্বামাজেপিনও কিন্তু আমার নিউরাল টিউব ডিফেক্ট করে, বাট সোডিয়াম ভ্যালপ্রয়েডের মতো এত বেশি না। তাহলে যখন আমরা এই অপশনগুলো দেখছি তাহলে সাথে সাথে আমরা এই অপশনের সাইড এফেক্ট গুলো একসাথে দেখে ফেলবো যে ফিনাইটোইন আর কি কি করে। ফিনাইটোইন কি নিউরাল টিউব ডিফেক্ট করে? ফিনাইটোইন সাধারণত করে না, ফিনাইটোইন ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোম করে। ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোমটা কি, এখানে দেখা যায় যে এই যে একটা ছবি আছে বাচ্চার, এখানে বাচ্চার মাথাটা ছোট হবে, মাইক্রোকেফালি, তারপর বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হবে, ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হবে। যেহেতু মাথাটা ছোট মাইক্রোকেফালি হচ্ছে সেজন্য তার মেন্টাল রিটার্ডেশন হবে, তার মেন্টাল রিটার্ডেশন ডেভেলপ করবে। সাথে ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটি থাকে। ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটির মধ্যে এখানে কি আছে, তার এপিক্যান্থিক ফোল্ড থাকতে পারে, তারপর হচ্ছে ন্যাজাল ব্রিজটা একটু ফ্ল্যাট থাকে, হ্যাঁ, আপার লিপটা থিন থাকে, পাতলা থাকে, হ্যাঁ। সাথে কি থাকে, হাইপারটেলোরিজম। হাইপারটেলোরিজমটা কি, এই যে দেখেন তার দুইটা আইয়ের অরবিটের মধ্যে যে গ্যাপ এটা অনেক কিন্তু বেশি, নর্মাল বাচ্চাদের চেয়ে এই গ্যাপটা একটু বেশি, এটাই হচ্ছে হাইপারটেলোরিজম। সাথে থাকে হাইপোপ্লাস্টিক নেইলস এবং ডিস্টাল ফ্যালেন্সেস। এই যে নেইলস এবং ডিস্টাল ফ্যালেন্সটা হাইপোপ্লাস্টিক থাকে, ঠিক মতো ডেভেলপমেন্ট হয় না। তাহলে ফিনাইটোইন আমাদের ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোম করে, নামের সাথে মিল আছে, ফিনাইটোইন ফিটাল হাইড্যান্টোইন সিনড্রোম, এটা আমাদের মনে রাখতে হবে। সাথে দেখেন সোডিয়াম ভ্যালপ্রয়েড। সোডিয়াম ভ্যালপ্রয়েড তো আমাদের অ্যান্সার ছিল সোডিয়াম ভ্যালপ্রয়েড। এটা কি করে, নিউরাল টিউব ডিফেক্ট অর্থাৎ স্পাইনা বাইপিটা বা মেনিনগোসিল এগুলো করে। সাথে তার কার্ডিয়াক কিছু টক্সিসিটিও আছে, যেমন এএসডি করে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট করে। সাথে ক্লেফট প্যালেট, পলিড্যাকটাইলি, আঙ্গুলের সংখ্যা বেশি হতে পারে, হাইপোস্পেডিয়াস, ক্রেনিওসিন্টোসিস, এগুলো করে হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড। ক্রেনিওসিন্টোসিসটা কি, ক্রেনিওসিন্টোসিস হচ্ছে যে ব্রেনের যে স্কালের সূচারগুলো আছে ওগুলো আর্লি ফিউশন হয়ে যায়। আর্লি ফিউশন হওয়ার জন্য দেখা যায় যে ব্রেন যখন গ্রোথটা হচ্ছে তখন ওটা জায়গা পায় না, স্পেস না পাওয়ার জন্য স্কালের শেপটা একটু অ্যাবনর্মাল হয়ে যায়। আর কার্বামাজেপিন, এটার যেটা এখানেও আমাদের নিউরাল টিউব ডিফেক্ট করতে পারে, তারপর ক্রেনিওফেশিয়াল ডিফেক্ট করতে পারে। তাহলে যখন আমরা এরকম এপিলেপসির সাথে প্রেগন্যান্সি উইথ এপিলেপসি এটা পড়বো, তাহলে আমরা সাথে এই ড্রাগস গুলোর সাইড এফেক্ট কি কি হতে পারে, কি কি টেরাটোজেনিসিটি করতে পারে সেগুলো একসাথে পড়ে ফেলবো। তাহলে আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কি সেফ, কোনটা সেফ, কোনটা আমরা প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে দিতে পারবো। আমরা সাধারণত ল্যামোট্রাইজিনটা দিতে পারি, লেভিটায়াসেটাম দিতে পারি, আর কার্বামাজেপিনও দেওয়া যায়। রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে কার্বামাজেপিনও ইউজ করা যায়।
এটাও আর একটা এসবিএ যেটা আমাদের 2021 জানুয়ারিতে এসেছিল। এটা সহজ। A 20 years old girl comes with mid-cycle pain which occurs in her every cycle and then resolves after 24 hours. What will be the probable diagnosis? The answer হচ্ছে মিটাসমার সিনড্রোম। মিটাসমার সিনড্রোমটা কি? এটা সাধারণত ওভুলেশনের জন্য যে পেইনটা হয় সেটাই হচ্ছে মিটাসমার সিনড্রোম। এটা মিড মেনস্ট্রুয়াল সাইকেলের মিডল টাইমে হবে, অর্থাৎ 14 দিনের দিন হবে। Situated in hypogastrium or in either ilia fossa. এটা কোথায় হতে পারে? হাইপোগ্যাস্ট্রিয়ামে অথবা যে কোনো আইলিয়া ফসা, রাইটেও হতে পারে বা লেফট আইলিয়া ফসাতেও হতে পারে। যে পাশের ওভারি থেকে আপনার ওভুলেশন হচ্ছে সেখান থেকে সেই পাশেই পেইনটা সাধারণত হয়। সাথে এখানে কোনো নসিয়া ভমিটিং থাকে না এবং এটা 12 ঘন্টার মধ্যে সাধারণত রিজলভ করে। আমাদের কোশ্চেনে আসছে 24 আওয়ার্স, কিন্তু এটা সাধারণত 12 ঘন্টার মধ্যে রিজলভ করে যায়। আর সাথে কিছু স্লাইড ভ্যাজাইনাল ব্লিডিং বা এক্সেসিভ ডিসচার্জ থাকতে পারে। এখানে কজটা, পেইনের কজটা কি? পেইনটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকলে টেনশনটা বেড়ে যাওয়ার জন্য। জাস্ট গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে তো সেকেন্ডারি ওসাইটটা বের হবে, ওখানে যে টেনশন তার জন্য পেইন হতে পারে, বা ওভুলেশনের সময় যে ফ্লুইডটা রিলিজ হচ্ছে সেটা পেরিটোনিয়ামে যে ইরিটেশন করতে পারে, অথবা টিউব আর ইউটেরাসে যে কন্ট্রাকশন হচ্ছে সেটার জন্য পেইন হতে পারে। তো এইরকমই আমরা কিছু এসবিএ গতবার এসেছিল এরকম দেখলাম। তাহলে এসবিএ পড়ার সময় আমরা মেইন কথা হচ্ছে যে আমরা পয়েন্টটা আমরা বারবার পড়বো এবং সেই টপিকস রিলেটেড সবকিছু করে ফেলবো, এবং সাথে যদি কোনো ছবি থাকে আমরা সেই ছবিগুলো দেখে ফেলবো। দেখেন এসবিএ নিয়ে আরো কিছু বলছে যে এসবিএ হচ্ছে টাইপস অফ কোশ্চেন দুই ধরনের হতে পারে, সিনারিও বেসড কোশ্চেন হতে পারে আর সাথে ডিরেক্ট কোশ্চেন হতে পারে। যেটা আমরা দেখলাম যে ম্যাক্সিমাম সিনারিও বেসড কোশ্চেন থাকে, একটা সিনারিও দিয়ে দেয়, যেমন মিটাসমার সিনড্রোমের যে সিনারিওটা ছিল আপনাকে ডায়াগনোসিস করতে হবে। সিনারিওটা সাধারণত শর্ট সিনারিও হয় এবং সেখানে আপনার ক্লু দেয়া থাকে। সিনারিও আপনার এমআরসিওজিতে যেমন অনেক বড় বড় সিনারিও থাকে, এফসিবিএস এর সিনারিও গুলো একটু ছোট থাকে, অত বেশি ডিটেইলস থাকে না। সাথে কমন ডিজিজ ইন অর্ড বা লাইফ থ্রেটেন্ড অ্যাকিউট ইলনেস, মানে যেগুলো আমরা সচরাচর অর্ডে পাই সেই ধরনের ডিজিজগুলো পরীক্ষায় বেশি আসে, অথবা যেগুলো খুব লাইফ থ্রেটেনিং অ্যাকিউট কন্ডিশন, যেমন পিপিএইচ থেকে গতবার 2টা কোশ্চেন ছিল, তো এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তারপর হচ্ছে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, যেগুলো এমসিকিউ তে বেশি আসে, আর এসবিএ তো ডিরেক্ট কোশ্চেন থাকতে পারে। সেখানে আপনার কিছু ডাটা দিল, ডাটাটা ট্রু নাকি ফলস, কোনটা ট্রু বা সবগুলোই ট্রু কোনটা ফলস, এরকম কোনো ইনফরমেশন চাইতে পারে। যেমন হু ইজ অন অর এক্সেপ্ট হু ইজ টাইপ কোশ্চেন থাকে, মানে হু ইজ অন ইজ ট্রু অথবা এক্সেপ্ট হু ইজ ট্রু, এ ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে। ক্যান বি অ্যান্সার্ড বাই এক্সক্লুশন মেথড। ধরেন আপনার একটা এসবিএ এর 5টা স্টেম আপনি প্রথমবার পড়লেন, কোশ্চেনটা ভালোভাবে পড়লেন, তারপর স্টেম গুলো পড়লেন, পড়ে আপনি দেখছেন যে আপনার অ্যান্সারটা জানা নাই, কিন্তু আপনি সেখান থেকে এক্সক্লুড করতে পারেন যে এই লাইনটা তো হবে না, এই লাইনটা এই কোশ্চেনের সাথে যাচ্ছে না, তখন আপনি সেটা বাদ দিয়ে দিলেন। তারপর আপনার 4টা অপশন থাকলো, এবার আবার আপনি আরেকবার পড়লেন, দেখলেন যে এটাও যাচ্ছে না। এভাবে আপনি বাদ দিতে দিতেও কিন্তু এসবিএ এর অ্যান্সার করে আসতে পারবেন। কিছু টিপস এসবিএ এর জন্য, যেমন দেখেন রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, কোশ্চেনটা পড়তে হবে যেন কোনো ক্লু আমার বাদ না যায়, কোশ্চেনটা বারবার পড়তে হবে। এফসিবিএস এর যে খাদিজা আপু বললেন যে আমাদের টাইম নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এটা এনাফ টাইম পাওয়া যায়, এখন তো 40 মিনিট আপনার 50টা কোশ্চেনের জন্য এনাফ, আপনি অনেক সময় পাবেন, আপনি বারবার কোশ্চেনটা পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। রিড অল 5 স্টেমস, প্রত্যেকটা স্টেমসই পড়তে হবে, যে আমি আচ্ছা এটাই তো মনে হয় ট্রু, এটাই অ্যান্সার দিয়ে দিলাম, আপনি বাকি 2টা স্টেম পড়লেনই না, তাহলে কিন্তু হবে না, দেখা যাবে যে ওই 2টার মধ্যেই অ্যান্সারটা ছিল। ফাইন্ড আউট দ্য ইনভেস্টিগেশন ফাইন্ডিং এন্ড কোরিলেট উইথ সিনারিও, যেমন আমাদের প্রথম কোশ্চেনে যে এফএসএইচ লেভেল, এলএইচ লেভেল, ইস্ট্রোজেন লেভেল এগুলো দেওয়া ছিল, তাহলে আমাদের যদি কোনো ইনভেস্টিগেশন ফাইন্ডিং দেওয়া থাকে সেটা আমার সিনারিওর সাথে কোরিলেট করে দেখতে হবে। রিড এগেইন এন্ড এগেইন দ্য কোশ্চেন টু ফাইন্ড আউট দ্য ক্লু, ক্লুটা পাওয়ার জন্য আপনাকে বারবার কোশ্চেনটা পড়তে হবে। If fails, try to focus on epidemiological ethnicity or age group, যেমন প্রথম কোশ্চেনটাই আমাদের কিন্তু এজ গ্রুপটা আমাদের ডায়াগনোসিসে হেল্প করেছে, তাহলে আমাদের এজটা ইম্পর্টেন্ট। ডু নট অ্যাফ্রেড অফ নেগেটিভ মার্কিং, যেহেতু এফসিপিএস এ নেগেটিভ মার্কিং নাই, আপনার নেগেটিভ মার্কিং নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, না পারলেও অ্যান্সার করে আসবেন। এমসিকিউর জন্য কিছু টিপস, ইউজুয়ালি ডাটা অর ইনফরমেশন থাকে,
এমসিকিউতেও সিনারিও বেস থাকতে পারে, কিন্তু সাধারণত ডাটা বা ইনফরমেশন জাতীয় কোশ্চেনই এমসিকিউতে বেশি থাকে। Read the question carefully twice to find out the correct or incorrect answer. Do not afraid of time and negative marking in FCPS examination. Never assume any pattern. এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ধরেন দেখলেন আপনি আগের এমসিকিউটাতে 2টা ট্রু হয়েছে, পরের 3টা ফলস হয়েছে, আপনি মনে করলেন যে এর পরেরটাও এই প্যাটার্ন নিয়ে আমি ফলো করি, কিন্তু এফসিপিএস এ কখনোই এরকম প্যাটার্ন সবসময় সেম হবে না। আপনি অ্যাজিউম করতে পারবেন না যে আচ্ছা সবগুলো বি যখন ট্রু হচ্ছিল এটার বিটাও ট্রু দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না, এটা কখনোই প্যাটার্ন ফলো করে না। চান্স অফ অ্যান্সার অল অফ অ্যাবাভ ইজ 30% and chance of answer none of above is 20%. এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যে সব অ্যান্সার করলেও আপনি কত পেতে পারেন। স্যাম্পল এমসিকিউ রিগার্ডিং গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। আমরা জানি যে বার্থলিন গ্ল্যান্ডের আরেক নাম গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। তাহলে এটা সম্পর্কে কিন্তু কোশ্চেন আসছে, এটা মনে হয় 2019 সালে আসছে। ইজ হোমোলোগাস টু গ্ল্যান্ডস অফ কর্পাস। এটা কি? এটা হচ্ছে ফলস। এটা কর্পাস গ্ল্যান্ডের হোমোলোগাস না, এটা হচ্ছে কপার গ্ল্যান্ড বা বালবোইরেথাল গ্ল্যান্ডের হোমোলোগাস। সিক্রেট অ্যালকালাইন মিউকাস, এটা হচ্ছে ট্রু, অ্যালকালাইন মিউকাস সিক্রেশন করে বার্থলিন গ্ল্যান্ড থেকে। সিচুয়েটেড ইন ডিপ পেরিনিয়াল পাউচ, এটা হচ্ছে ফলস, কারণ এটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে থাকে। কন্ট্রাকশন অফ বালবোস্পঞ্জিওসাস হেল্পস ইন সিক্রেশন, এটা হচ্ছে ফলস। বালবোস্পঞ্জিওসাস না, bulbocavernosus. Contraction of bulbocavernosus muscle squeeze the secretion. Alkaline যে secretionটা হয় এটা এই bulbospongiosus এর bulbocavernosus এর contraction এটা squeeze করে। Sometimes disappear in case of infection. এটাও false. Infection হলে disappear কেন হবে? Infection হলে এটা Bartholin cyst বা abscess formation হতে পারে বা fibrosis হতে পারে, কিন্তু disappear করবে না, এটা false। তাহলে এই কোশ্চেনটা আমরা যখন সলভ করব সাথে সাথে আমরা বার্থলিন গ্ল্যান্ডটার কোনো পিকচার থাকলে সেটা দেখে নিব। যেমন এই যে বার্থলিন গ্ল্যান্ডের লোকেশন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা কোন পজিশনে থাকে? এটা সাধারণত ভেস্টিবিউলে থাকে 5 o'clock and 7 o'clock পজিশনে, অর্থাৎ পোস্টেরো ল্যাটারালি, হাইমেনের পোস্টেরো ল্যাটারালি এটা থাকে। আর এই যে বাল্ব অফ ভেস্টিবিউল যেটা আছে এর পোস্টেরিয়রলি এটা রিলেশন, অর্থাৎ ভেস্টিবুলার বাল্বের পোস্টেরিয়রলি এটা থাকে। আর এখানে 2টা পোর্শন আছে, একটা হচ্ছে গ্ল্যান্ড আর আরেকটা হচ্ছে ডাক্ট। ডাক্টটা 2 সেন্টিমিটারের মতো লম্বা, এটা ওপেন করে হচ্ছে ভেস্টিবিউলে। তো আমরা যখন এরকম ছবি দেখবো অ্যানাটমি পড়ার সময় আমরা অবশ্যই একটা ছবি দেখবো এবং সাথে আমাদের রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেটা আমরা দেখে ফেলবো। যেমন এই যে বার্থলিন গ্ল্যান্ড হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে থাকে, এটা হচ্ছে ভেস্টিবুলার বাল্বের পোস্টেরিয়র এন্ডে থাকে। সংখ্যা কয়টা? 2টা, দুই পাশে 2টা থাকে, 5 o'clock পজিশন এবং 7 o'clock পজিশন। সাইজটা কেমন? ছোট, 0.5 সেন্টিমিটার, কিন্তু ডার্কটা হচ্ছে 2 সেন্টিমিটার। কালারটা কিরকম? ইয়েলোইশ হোয়াইট কালার। ফাংশন কি? এর ফাংশন হচ্ছে অ্যালকালাইন মিউকাস সিক্রেশন করা। কখন সিক্রেশন হয়? কয়টাসের সময় সিক্রেশন হয়, এবং এটা লুব্রিকেশনে হেল্প করে। এর লাইনিং এপিথেলিয়াম, এটা আমাদের অ্যানাটমিতে এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা অর্গান যখন আমরা পড়বো এর লাইনিং এপিথেলিয়ামটা একসাথে পড়ে ফেলবো। এই যে গ্ল্যান্ডটা বার্থলিন গ্ল্যান্ড, এর লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কলামনার বা লো কলামনার অথবা কিউবয়েডাল এপিথেলিয়াম। কিন্তু যে ডাক্টটা আছে, ডাক্টটা আবার কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন থাকে, কিন্তু এটার ওপেনিং এর কাছে স্কিনে যেখানে ওপেন হচ্ছে সেখানে এটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে লাইন থাকে। আমরা জানি স্কিনের এপিথেলিয়াম হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, সেজন্য এটা যেখানে ওপেনিং সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ওপেনিংটা কোথায় হয়? যে anterior 2/3 and posterior 1/3 of the group between hymen and, এই যে আমরা দেখেন এই যে হাইমেন, এখানে হাইমেন, এই যে ল্যাবিয়া মাইনোরা, এর anterior 2/3 এবং posterior 1/3 এর জাংশনে এটা ওপেন করে, anterior 2/3 এবং posterior 1/3। সাথে এই যে হোমোলোগাস টু বালবোইরেথাল গ্ল্যান্ড অর কপার্স গ্ল্যান্ড ইন মেল। সাথে আমাদের কি কি প্যাথোলজি আছে, যে বার্থলিন গ্ল্যান্ডে কি কি সমস্যা হতে পারে, বার্থলিনাইটিস, তারপর বার্থলিন সিস্ট, অ্যাবসেস, কার্সিনোমা, এগুলো একসাথে পড়ে ফেলবো। যখন আমরা একটা অর্গান পড়বো তার সবকিছু একসাথে পড়ে ফেলার চেষ্টা করবো, তাহলে আমাদের পড়াটা ইফেক্টিভ হবে। তো এই ছিল আমার কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম এবং কিভাবে পড়লে কোশ্চেনগুলো কিভাবে সলভ করলে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে।
সবার নিজেরই একটা পড়ার প্যাটার্ন থাকে যে আমি এভাবে করতে বেশি স্বাচ্ছন্দ্য করি, তারপরেও যখন আপনি একটা কোশ্চেন পড়বেন সেই রিলেটেড সবকিছু পড়ে ফেলার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আমাদের সাথে আপনাদের নিউরন মেডিকেল একাডেমির জার্নিটা অনেক সুন্দর হবে। হ্যালো হ্যালো, ডক্টর জাকিয়া কি আসছেন? ডক্টর জাকিয়া, ডক্টর রোজা আফরোজা আসছেন আপনারা? আপনারা থাকলে প্লিজ কন্টিনিউ করেন। উম্মে খাদিজা আপু, আপনি হচ্ছে সাজেশনটা আলোচনা করে ফেলতে পারেন। তাহলে আমি কি সাজেশনটা একটু আলোচনা করে ফেলবো? আপু, আপুদের তো মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে দুইজনই। ওনারা ব্যাক করলে পরে ওনারা কন্টিনিউ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু সাজেশনটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা আমি আবারও একটু আসলাম আপনাদের সামনে। জি ম্যাম, জাকিয়া সুলতান ম্যাম জয়েন করছেন আমাদের সাথে। আচ্ছা, আমি একটু সিলেবাসটা সম্পর্কে সংক্ষেপে বলছি। হ্যাঁ, আচ্ছা, এফসিপিএস পার্ট 1 এর জন্য সিলেবাসটা কি? যে কোনো পরীক্ষা প্রিপারেশনের আগে সবার আগে আপনাদেরকে জানতে হবে এর সিলেবাস সম্পর্কে। সিলেবাসটা আপনারা জানলে পড়াটা কনসাইজ হয়ে আসবে। আর পার্ট 1 এর সিলেবাসের জন্য আপনাদের সবাইকে সবার প্রথম আমি সাজেস্ট করব হচ্ছে বিসিপিএস এর সিলেবাসটা অবশ্যই নিজেদের কালেকশনে রাখার জন্য। কারণ দেখা যায় যে বিসিপিএস এর সিলেবাসে কতগুলো নির্দিষ্ট টপিক কিন্তু উল্লেখ করা থাকে। সেক্ষেত্রে ম্যাডামরা অনেক সময় টপিক ধরে ধরে প্রশ্ন করেন। আবার হচ্ছে দেখা যায় যে সিলেবাসের একদম উল্লেখিত টপিক ছাড়াও অন্য কোনো কোনো টপিক থেকেও প্রশ্ন কিন্তু চলে আসে। সে কারণে আমি আমার যে শর্ট সাজেশনটা দিয়েছি সেখানে চেষ্টা করেছি মোটামুটি কভার করে ফেলার জন্য সবকিছুই। সাথে আপনারা বিসিপিএস এর সিলেবাসটা পাশে অবশ্যই রাখবেন। আচ্ছা, পেপার 1, 2, 3 তে কি কি থাকে সেটা আগে একবার বলেছি, তারপরে আমি পেপার 1 এর ব্যাপারে একটু আলোচনা করি। পেপার 1 এ অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, এমব্রায়োলজি, জেনেটিক্স, বায়োফিজিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স, এই 5টা টপিক থাকে। তো আপনারা খেয়াল করেন যে অ্যানাটমি আর হিস্টোলজি যেটা সেটাই ক্যারি করছে 38, মানে অ্যানাটমিতে এবং হিস্টোলজিতে অনেক মানে মেইনলি অ্যানাটমিতে খুবই ইম্পর্টেন্স দিতে হবে। এখান থেকেই মোটামুটি 65 থেকে 70, 65 to 70% কোশ্চেন চলে আসে অ্যানাটমি থেকে। পেপার 1 এর জন্য মাস্ট অ্যানাটমি দেখবেন, এবং এমব্রায়োলজি ও হিস্টোলজি খুব ইম্পর্টেন্স দিয়ে দেখবেন। জেনেটিক্স, বায়োফিজিক্স সবগুলোই আপনাদের কোনোটা কিন্তু বাদ দিয়ে যাওয়া যাবে না, সবই পড়তে হবে, কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নেন যে কতটার ইম্পর্টেন্স কতটুকু। এরপর হচ্ছে পেপার 2 তে কি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং এন্ডোক্রাইনোলজি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এন্ডোক্রাইনোলজি সিঙ্গেল একটা টপিক, সেখানেই কিন্তু 10 নাম্বার। সো সবার প্রথমে আপনারা পেপার 2 পড়ার সময় এন্ডোক্রাইনোলজিটা একদম খুবই ভালো মতো পড়বেন। সাথে ফিজিওলজিতে দেখেন 25 মার্ক, অনেক মানে মার্ক বলতে কি 25টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন তাহলে 2 মার্ক করে ক্যারি করছে, মানে 50% কোশ্চেন আপনার চলে আসছে ফিজিওলজি থেকে। তো ফিজিওলজির একদম কনসেপশনটা খুবই ভালো ক্লিয়ার থাকতে হবে। বায়োকেমিস্ট্রি থেকে মাঝে মধ্যে কোশ্চেন একটু কঠিন চলে আসে, কিন্তু কমন টপিক গুলো আপনারা পড়বেন এখান থেকে ইনশাল্লাহ। কখনো কখনো মানে এখান থেকে কমন ইউজুয়ালি চলে আসে। আর ফার্মাকোলজির জন্য গাইনি অপস রিলেটেড ফার্মাকোলজি এবং জেনারেল ফার্মাকোলজি অল্প পড়তে হয়। আর পেপার 3 হচ্ছে প্যাথোলজি, মাইক্রো এবং মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি। এখানে প্যাথোলজিটা হচ্ছে মোস্ট মার্ক ক্যারি করছে। হ্যাঁ, আর মাইক্রোবায়োলজি এরপরে অ্যান্ড ইমিউনোলজি। ইমিউনোলজি কম মার্ক বলে অবশ্যই অবহেলা করা যাবে না। জেনারেল যে ইমিউনোলজি সেটা এবং অপস রিলেটেডটা পড়তে হবে, তাহলে এখানে 100% মার্কও ক্যারি করা সম্ভব। আচ্ছা, অ্যানাটমিতে কি কি থাকছে? পেলভিক অর্গানস। হ্যাঁ, আর মানে সবার প্রথমে আপনারা পেলভিক অর্গানস, পেলভিক পেরিনিয়াম, পেলভিস পেরিনিয়াম, এই 3টা টপিক খুবই ভালো মতো পড়ে ফেলবেন। কারণ অ্যানাটমির যে 65 বা 70% মার্ক, তারই প্রায় 75 থেকে 85% চলে আসে হচ্ছে পেলভিস থেকে, এইগুলো থেকে। হ্যাঁ, এরপরে আপনারা অ্যাবডোমিনাল অর্গান গুলো পড়বেন, আর ব্রেস্ট, এটা খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। এই দুইটার সাথে সাথে ব্রেস্টটা পড়ে ফেলবেন। এরপরে সুপিরিয়র ইনফিরিয়র এক্সট্রিমিটি এবং নিউরো অ্যানাটমি সম্পর্কে বিসিবিসি
সিলেবাসে ওভাবে উল্লেখ না থাকলেও প্রশ্ন কিন্তু মাঝে মাঝে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, নেকের যে তারপরে পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো থেকে চলে আসে, তাই একটু দেখতে হবে। সিলেক্টেড কিছু টপিক সেগুলো আমরা পড়ানোর সময় বলে দিব। এরপরে হিস্টোলজি, বেসিক হিস্টোলজি, সেলের স্ট্রাকচার, সেল জাংশন, এগুলো জানবেন। আর সিস্টেমিকের মধ্যে পেলভিক অর্গানের হিস্টোলজি অর্গান পড়ার সাথে সাথে পড়ে ফেলবেন। সাথে ব্লাড ভেসেলের যে স্ট্রাকচার, ক্লাসিফিকেশন, লিম্ফয়েড অর্গানগুলো, এগুলো সম্পর্কে, স্কিন, এগুলো সম্পর্কে একটু জানতে হয়। এমব্রায়োলজি হচ্ছে জেনারেল এমব্রায়োলজি আর সিস্টেমিক এমব্রায়োলজি। জেনারেল এমব্রায়ো এবং সিস্টেমিক, জেনারেল এমব্রায়োলজিটা এখানে মোস্ট ইম্পর্টেন্স দিয়ে আপনারা পড়বেন। হ্যাঁ, এখানে যে স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, তারপরে এমব্রায়োর যে ডেভেলপমেন্ট, আর্লি ডেভেলপমেন্ট, এছাড়াও প্লাসেন্টা, অ্যামনিওটিক ফ্লুইড সার্কুলেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার মতো নাই। আর সিস্টেমিক এমব্রায়োলজির মধ্যে আপনারা মেইনলি কোন কোন সিস্টেমের এমব্রায়োলজিটা গুরুত্ব দিবেন, সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ জিআই ট্র্যাক্ট, ইউরোজেনিটাল সিস্টেম, এই তিনটা জিনিস। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে অ্যাওরটিক আর্চ, ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে প্রশ্ন মাঝে মাঝে চলে আসে। এরপরে জেনেটিক্সটা বলি। জেনেটিক্স এর যে এখানে অল্প মার্ক আছে, কিন্তু এটাও কিন্তু একটা ম্যাথের মতো, মানে কি জেনেটিক্স থেকে আপনারা ভালো মতো প্রিপারেশন থাকলে 100% মার্ক ক্যারি করতে পারেন। সো এটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। মলিকুলার জেনেটিক্স, প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, মানে সিঙ্গেল জেন ডিসঅর্ডার গুলো, অটোজোমাল রিসেসিভ, তারপরে ডমিনেন্ট, এক্স-লিঙ্কড রিসেসিভ ডমিনেন্ট, অয়েলিং ডিজিজ, এইগুলো সম্পর্কে খুবই উদাহরণগুলো পড়তে হয়। ক্লাসিফিকেশনটা যেমন হচ্ছে কিছু স্ট্রাকচারাল ক্রোমোজোমাল ডিসঅর্ডার আছে, সবই পড়তে হয়। আর ডিএসডি, প্রিন্যাটাল স্ক্রিনিং ডায়াগনোসিস, আমাদের গাইনি অবস্থাত্বের বই থেকে আপনাদেরকে পড়ানো হবে। এরপরে বায়োফিজিক্স, এগুলো আল্ট্রাসোনোগ্রাম, সিটি, এমআরআই, ফিজিক্যাল এজেন্ট গুলো সম্পর্কে অবস দত্ত, গাইনি দত্ত বই কিছু চ্যাপ্টার আছে সেটা, এবং কিছু বেসিক পড়তে হয়। আর স্ট্যাটিস্টিক্স থেকে বেসিক স্ট্যাটিক একটা হচ্ছে আপনাদের কোনো একটা ভালো নোট শিট থেকে পড়লেই আপনাদের সুবিধা হবে। এরপরে চলে আসি পেপার 2। পেপার 2-তে হচ্ছে আছে ফিজিওলজি, এখানে জেনারেল ফিজিওলজি আর সিস্টেমিক। সিস্টেমিকের মধ্যে আপনারা রেনাল সিস্টেমটা, অ্যাসিড বেস ব্যালেন্স, বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, এরপরে হচ্ছে সিভিএস, রেসপিরেটরি, এগুলো সবই খুবই ভালো মতো পড়তে হয়। সাথে জিআই সিস্টেম এবং নার্ভাস, হেমাটোলজি, এসব নার্ভাস সিস্টেম, এগুলো থেকেও প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে। হ্যাঁ, হেমাটোলজিটা আবার ইম্পর্টেন্স দিতে হয়। এরপরে গাইনি এবং অবস রিলেটেড যে ফিজিওলজি, খুবই ইম্পর্টেন্ট। অবস দত্ত এবং গাইনি দত্ত বইয়ে কিছু চ্যাপ্টার আছে, সেগুলো আমরা পরে দিব আমাদের ডিসি দত্ত ব্যাচে। সেগুলো খুবই সুন্দরভাবে পড়তে হবে, প্রচুর নাম্বার আসে এখান থেকে। হ্যাঁ, একদম সরাসরি স্টেম অনুযায়ী চলে আসে। সো মানে এটা তো অবহেলা করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে কি কি আছে, যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি, ফিটাল ফিজিওলজি, তারপরে নর্মাল মানে লেবার এবং ল্যাকটেশনের যে ফিজিওলজি, সেগুলো। এরপর হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে আমাদের যে বেসিক বায়োকেমিস্ট্রি গুলো, সেটা আমাদের একটু দেখতে হয়। ফুড নিউট্রিশন, ভিটামিনস, মিনারেলস, তারপরে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট মেটাবলিজম খুবই ভালোভাবে পড়তে হয়। এনজাইম মেটাবলিজম, এগুলো পড়তে হয়। এরপরে চলে আসছে পেপার 2 এর যে ফার্মাকোলজি পোর্শন, সেটা সম্পর্কে। সেখানে জেনারেল ফার্মাকোলজিটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়, আর সিস্টেমিকটা হালকা পাতলা লাগে। তার মধ্যে অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক, অ্যান্টিকনভালসেন্ট, আমি যেগুলো উল্লেখ করেছি সেগুলো একটু দেখে নিবেন সেগুলো। আর হচ্ছে অবস রিলেটেড যে ফার্মাকোলজি, এটাই মেইন ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়। 5টা যদি প্রশ্ন আসে, তার মাঝে 4টা থেকে 3টা কোশ্চেন চলে আসে অবস রিলেটেড, যে 3টা চ্যাপ্টার আছে অবসের, যে ফার্মাকোথেরাপিউটিক্স গুলো, বিভিন্ন হরমোন, ড্রাগ, ওসিপি, টেরাটোজেনিক ড্রাগ, তারপর ড্রাগ, সেফ ইন প্রেগনেন্সি, ল্যাকটেশন, এগুলো। এরপরে হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলা যায়। এখানে হচ্ছে প্রত্যেকটা যে গ্ল্যান্ড, প্রত্যেকটা গ্ল্যান্ডেরই সিক্রেশন, তারপরে তাদের ফাংশন, এছাড়াও হচ্ছে তাদের যে কন্ট্রোল অফ সিক্রেশন, আরো কিছু রিলেটেড টপিক গুলো আছে, সেগুলো হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ড, সাথে এটার সাথে ক্যালসিয়াম মেটাবলিজম পড়তে হয়। এছাড়া হচ্ছে প্যানক্রিয়াস, অ্যাড্রেনাল, গোনাড এবং প্লাসেন্টাল যে হরমোনগুলো, সব সম্পর্কে ধারণা রাখতে হয়। আর অবস রিলেটেড এন্ডোক্রাইনোলজি, এটা তো মাস্ট, একদম ইনফিনিটি স্টার। সেটা নিউরো এন্ডোক্রাইনোলজি ইন রিলেশন টু রিপ্রোডাকশন, এবং হচ্ছে রিপ্রোডাক্টিভ যে এন্ডোক্রাইনোলজি, সেগুলো। এছাড়াও হচ্ছে মেনস্ট্রুয়াল এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি অফ পিউবার্টি, মেনোপজ, অ্যামেনোরিয়া, এগুলো পড়তে হবে। এখন চলে আসি পেপার 3-তে। পেপার 3 হচ্ছে জেনারেল প্যাথোলজি, ইমিউনোলজি আর মাইক্রোবায়োলজি। তো আমরা হচ্ছে প্যাথোলজিতে কি, জেনারেল প্যাথোলজিতে সেলুলার অ্যাডাপ্টেশন, ইনজুরি, ইনফ্লামেশন, উন্ড হিলিং, রিপেয়ার, রিজেনারেশন, হেমোডাইনামিক্স, নিওপ্লাসিয়া, এগুলো পড়বো সবগুলোই। মানে একটু ধারণা, অবশ্যই বেসিকটা আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। বেসিকের সাথে কোরিলেট করে তখন আমরা
হচ্ছে অফস দত্ত থেকে এবং গাইনি দত্ত থেকে আপনাদেরকে রিলেটেড টপিক গুলো পড়িয়ে দিব, ভালো করে ইনশাআল্লাহ পড়িয়ে দিব, কভার করে দিব। এখানে অনেক টপিক আছে, যেমন একটোপিক প্রেগন্যান্সি, অ্যাবর্শন, মোলার প্রেগন্যান্সি, এপিএস, শক, টুইন প্রেগন্যান্সি, ডিসমেনোরিয়া, অ্যামেনোরিয়া, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস, ইনফার্টিলিটি, তারপরে যে ফিমেল জেনিটাল অর্গান গুলো আছে সেগুলোর বিনাইন, প্রি ম্যালিগন্যান্ট এবং ম্যালিগন্যান্ট লেশন, হার্সুটিজম, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, তারপরে হচ্ছে সাইটোপ্যাথোলজি, এটা বিসিপিএস এর যে সিলেবাস ওখানে দেখবেন টপিক উল্লেখ করা আছে, এটাও ইম্পর্টেন্সে পড়তে হয়। এবং হচ্ছে মেডিকেল ডিসঅর্ডারস অফ প্রেগনেন্সি, যেটা হচ্ছে যে 20 নম্বর চ্যাপ্টার অফসের, সবগুলো খুব সুন্দরভাবে পড়তে হয়। অনেক পড়া, কিন্তু আমরা কনসাইজ করে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে মাইক্রোবায়োলজি পেপার 3 এর, এটা হচ্ছে 10 নাম্বার ক্যারি 10টা কোশ্চেন এখান থেকে সাধারণত আসে। সেটা জেনারেল মাইক্রোবায়োলজি, যেমন জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মাইক্রোলজি, হেলমিনথোলজি, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা রাখবো এবং মোস্ট ইম্পর্টেন্স দিয়ে পড়বো। অপশন রিলেটেড যে মাইক্রোবায়োলজি গুলো আছে সেগুলো বই থেকে আমরা পড়িয়ে দিব। সেখানে এসটিআই, ইনফেকশন অফ ভালভা, ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, মানে ইন্ডিভিজুয়াল জেনিটাল যে অর্গান গুলো আছে সেগুলোর কি কি ইনফেকশন হয় সেগুলো আমাদেরকে পড়তে হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে যে জেনিটাল টিউবারকুলোসিস, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিউরিয়া, পাইলোনেফ্রাইটিস, ভাইরাল ব্যাকটেরিয়াল এন্ড প্রোটোজোয়াল ইনফেকশন অফ প্রেগনেন্সি এবং ফিটাসের উপর তাদের কি ইফেক্ট, এগুলো পড়তে হয়। এরপরে চলে আসছি ইমিউনোলজি, এটা হচ্ছে পেপার 3 এর লাস্ট টপিক। 5টা কোশ্চেন আসে এখানে। বেসিক ইমিউনোলজিটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়। হ্যাঁ, সাথে অবস রিলেটেড এর যে ইমিউনোলজি একটা চ্যাপ্টারে, 39 নাম্বার চ্যাপ্টারে, এখন হচ্ছে খুবই ছোট একটা টপিক, ওখান থেকে কিন্তু ছোট একটা টপিক থেকে পড়বেন, আবার ওখান থেকে আপনারা দেখা যায় কোশ্চেনও কমন পেয়ে যান। তাহলে আমি চেষ্টা করলাম সংক্ষেপে একটা সাজেশন দিয়ে ফেলার পেপার 1 এর জন্য, মানে অ্যানাটমি, বায়োফিজিক্স, ওগুলো তো আমি বললাম। তারপরে পেপার 2 এর জন্য যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফার্মাকোলজি আর কি এন্ডোক্রাইনোলজি, আর পেপার 3 তে হচ্ছে ইমিউনোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। আশা করি আপনারা একটা গ্রস একটা ধারণা পেলেন, হ্যাঁ, কোথা থেকে। এবং হচ্ছে আপনারা বেসিক পড়বেন, সাথে সাথে অবশ্যই অবস তত্ত্ব এবং গাইনি তত্ত্ব বই এবং জেফকোটের 2-1টা চ্যাপ্টার এবং কিছু কিছু টপিক, এগুলো আমরা আপনাদেরকে ক্লাসে পড়ানোর সময় কনসাইজ করে ইনশাল্লাহ বলে দেব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য। আমি এখন রোজা আফরোজা আপু যদি থাকেন ওনাকে একটু কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আফরোজা আক্তার, MBBS FCS Part 1 in Gynae Ops and Phase Resident Fetal-Maternal Medicine, mentor of Gynae and Dotto 8 batch of Neon Medical Academy. আমাদের এই কোর্স কারিকুলাম সিলেবাস সবকিছু নিয়ে আমাদের আপুর আলোচনা করেছেন। আশা করি নিউরো মেডিকেল একাডেমির সাথে আপনাদের জার্নি অনেক ভালো হবে। জানুয়ারি 2021 FCS Part 1 এক্সামের জন্য বেস্ট একটা প্রিপারেশন নেওয়া সম্ভব হবে। আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, উম্মে খাদিজা আপু। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। রোজা আপু আসছেন? রোজা হ্যাঁ বলেছে আপু। মাত্র, মমিনে শেষ করে দিল। হ্যাঁ, জাকি আপু, হ্যাঁ জাকি আপুকে বলছি। হ্যাঁ জাকি আপু আসছেন? হ্যাঁ আমি আচ্ছা, আছি। ঠিক আছে, ওকে একটু পাওয়ারপয়েন্ট ওকে আপু, আপনি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাকিয়া সুলতানা, FCPS Part 1 Gynae and Obs 2021 BCS Health। ওয়েলকাম টু নিউরন মেডিকেল একাডেমি। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সব মেন্টরদের কথা শুনতেছেন। সবাই খুব যত্ন সহকারে বলতেছেন যে আমাদের কোর্স কারিকুলাম কিরকম, আমরা কিভাবে পড়াবো, বিসিপিএস এর সিলেবাস কি ধরনের হয়। আপনার এটা ডিটেইলস এতক্ষণ শুনেছেন। এসবিএ কোশ্চেন আইনের আলোচনা করেছেন, এসবিএ কোশ্চেন গুলো কি প্যাটার্নের, এমসিকিউ গুলো কি প্যাটার্নের, আমরা কিভাবে এক্সক্লুশন ক্রাইটেরিয়ায় বা হচ্ছে ডিরেক্ট সিলেকশন মেথডে কিভাবে আনসার করতে পারি, কিভাবে শর্ট টাইমে পড়তে পারি, এই ডিটেইলস আপনারা এতক্ষণ শুনেছেন। আমি অল্প কিছুক্ষণ জাস্ট কথা বলবো, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। সেটা হচ্ছে আপনাদের হচ্ছে মানে চিন্তা করতে হবে যে আমি লাইফের কোন সময়টাতে আমার পোস্ট গ্রাজুয়েশনের টাইম দিব। কারণ এমবিবিএস এর পর সবাই বিজি হয়ে যায়, কেউ চাকরি, কেউ সংসার, বাচ্চা, প্র্যাকটিস, অনেক কিছু নিয়ে। এই সময়টাতে আপনাকে অন্তত 6 মান্থ বের করতে হবে যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে ঢোকার জন্য, এফসিপিএস হোক, রেসিডেন্সি হোক আর ডিপ্লোমা হোক।
আচ্ছা, এফসিপিএস এর মধ্যে একটু বেটার, কারণ হচ্ছে এটা লিমিটেড কোনো সিট নাই। পাস মার্ক নিজে নিজে আপনি যদি 70% মার্কস ক্যারি করতে পারেন, আর একটা সাবজেক্টই হচ্ছে 65, আপনাকে আপনাদের হচ্ছে মার্ক শিডিউল আগেই বলেছেন আপনারা, তাহলে হচ্ছে এটাতে চান্স পাওয়ার একেবারেই মানে চান্স পাওয়াটা মানে কম্পিটিটিভ কম, কম সে তুলনায়, রেসিডেন্সির তুলনায় চান্স পাওয়াটা এখানে কম্পিটিটিভ কম। আচ্ছা, আর হচ্ছে আপনাদের আরেকটা মেইন জিনিস হচ্ছে লাস্ট 1 মান্থ আপনি 6 মান্থ ভালোভাবে প্রিপারেশন নেবেন। এর মধ্যে ফার্স্ট 5 মান্থ ক্লাস অ্যাটেন্ড করবেন। যে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে বা প্রতিষ্ঠানের আন্ডারে থাকলে আপনার প্রিপারেশন বুঝতে সহজ হবে, কারণ হচ্ছে মানে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে জানা যাবে, বারবার এক্সাম দিবেন, একটা হচ্ছে রানিং কোর্সের মধ্যে থাকবেন, কিভাবে কি পড়ার জন্য এটা অনেক বেশি ইজি হবে। ঠিক আছে, আমরা নিউরন মেডিকেল একাডেমি চেষ্টা করেছি আপনাদের জন্য যেটা নিউরন গাইনি 8 ব্যাচ, সেখানে হচ্ছে টোটাল বেসিক এন্ড গাইনি সবকিছুর জন্য বেসিক 25 ক্লাস, গাইনি হচ্ছে 10 লাইভ ক্লাস এন্ড এক্সামিনেশন, শেষে মক টেস্ট এন্ড হচ্ছে প্রতিটার সফট ক্লাস। আপনারা যদি আমাদের সাথে জার্নিটা কন্টিনিউ করেন, আশা করি আপনাদের শেষ পর্যন্ত পরীক্ষার হল পর্যন্ত, পরীক্ষার এক্সাম নাইট আগের রাতে কি করবেন, কিভাবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে তার একটা প্রপার গাইডলাইন আমরা দিতে পারবো আশা করতেছি। আচ্ছা, আর বর্তমান সময়ে তো আসলে মানে কোভিড এর এই কন্ডিশনে জুম ক্লাস বা লাইভ ক্লাস করা ছাড়া আর মানে সামনাসামনি ক্লাস করার সুবিধাটা কমে গেছে, এটা পসিবলও হয়ে উঠতেছে না। আপনাদের কষ্ট করে এই জুম ক্লাসে একটু অ্যাটেন্ড করতে হবে। আর জুম ক্লাস অ্যাটেন্ডে কিন্তু সুবিধা আছে, কারণ এমনিতে ক্লাস করার সময় আমরা একটা ক্লাস একবারই কিন্তু করে আর অ্যাটেন্ড করে আসতে পারি। কোনো কারণে অসুস্থতা বা হচ্ছে কনসেন্ট্রেশন না দিতে পারার জন্য ওই টপিকটা ভালোভাবে বোঝা যায় না। কিন্তু এই ফেসবুক লাইভ গ্রুপের মাধ্যমে আপনি লাইভ দেখতে পারবেন, পরবর্তী রেকর্ডেড থাকবে আপ টু জানুয়ারি 2022 পর্যন্ত। তখন পর্যন্ত আপনার বারবার রিভিউ করে আপনার ইগুলা কনফিউশনের জায়গাগুলো ক্লিয়ার করতে পারবেন। আর আমরা তো আছি যে কোনো হেল্পের জন্য, যখন যে কোশ্চেন নিয়ে কনফিউশন হয় বা যেটা নিয়ে প্রবলেম হয়, তো আমাদের আপনারা নক করবেনই। জুম ক্লাসে ডিরেক্ট কোশ্চেন করবেন, পরবর্তীতেও যদি সমস্যা হয় পরবর্তীতে আপনারা নক করতে পারবেন। এক্সামের পর এক্সামের কোশ্চেন গুলো সব ক্লাস নিয়ে আমরা যখন ডিসকাস করব, তখন কি করতে পারবেন, জানতে পারবেন এই ব্যাপারগুলা। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার পরীক্ষার আগের 1 মান্থ, 5 মান্থে সব কমপ্লিট করে লাস্ট 1 মান্থ অবশ্যই ভালো করে পড়তে হবে। প্রথম দিকে ভালো করে পড়লেন, পরের দিকে হাল ছেড়ে দিলেন, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছানো সব সময় সম্ভব হয়ে ওঠে না। লাস্ট 1 মান্থ বারবার রিভিশন দিতে হবে, রিকল করতে হবে। রিকল করতে করতে রিভিশন দিতে দিতে আপনার একসময় রেসিডুয়াল হবে, সেই রেসিডুয়াল আপনি পরীক্ষা নিতে পারবেন। কারণ হচ্ছে এত কিছু রিভিশন দিয়ে আপনি আগের রাতে কখনোই যেতে পারবেন না। তারপরে আবার ম্যাক্সিমাম এক্সামিনে আমরা থাকি ঢাকার বাইরে থেকে, এক্সামের 3 দিন এক্সাম পর পর থাকে, আমাদের কিন্তু কোনো গ্যাপ থাকে না। আগে কোনো এক সময় পেপার 2 এর আগে গ্যাপ থাকতো, বাট রিসেন্ট অনেকগুলো এক্সামে আর গ্যাপ পাওয়া যাচ্ছে না। আপনাদের আগেই পড়াশোনা গুছিয়ে রাখতে হবে। পড়াশোনাটা গুছিয়ে রাখলে আপনারা যে এক্সাম নাইট বিফোর নাইট কি কি দেখবেন, শুধু শর্টকাটে সেগুলো দেখে ঘুমিয়ে যাবেন, দেন হচ্ছে আপনার এক্সামে চলে যাবেন, হলে চলে যাবেন, কারণ হচ্ছে বাকি সবকিছু দেখতে পারবেন না। আমাদের ফাহমিদা আপু আপনাদের বলেছেন আগে বিভিন্ন মার্কার ইউজ করার জন্য, যে হচ্ছে আপনার কোনটা শুধু এক্সাম নাইট বিফোর নাইট দেখে যাবেন, সেটা আপনার সেটা বলেছে। আপনার হচ্ছে এগুলো আপনার আগে থেকে যখন পড়বেন তখন এটা রেডি করে রাখবেন। এন্ড হচ্ছে স্টাডি স্মার্টলি, পড়বেন। যেই কোশ্চেন ওয়াইজ মানে এই ধরনের কোশ্চেন আসলে আনসার এইভাবে হবে, এইভাবে পড়তে হবে। যে গদ বাঁধা সবকিছু পড়ে গেলেন, তখন কিন্তু মাথায় রাখতে পারবেন না। আর এখন হচ্ছে বেসিক থেকে কোশ্চেন খুবই কম আসে, প্রায় 60 to 70% আসে হচ্ছে ক্লিনিক্যাল থেকে, সেটা হচ্ছে আপনার গাইনিয়ান অফ রিলেটেড। এটার ম্যাক্সিমাম অংশ পড়তে হবে দত্ত থেকে, কিছু অংশ জেফকোর থেকে, আর বেসিক 30 to 40%। সেগুলো আবার গাইনি রিলেটেড, যেমন প্যাথোলজির একটা কোশ্চেন আসলো, ও সেই কোশ্চেন মানে প্যাথোলজি রিলেটেড কোশ্চেন যেটা বেসিক থেকে আসবে, সেটাও গাইনিতে ডিজিজ কি টাইপের হয়, সেটা হতে পারে হচ্ছে ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, অর হচ্ছে যে কোনো এসটিডি বা এই টাইপের কোশ্চেন গুলো বেশি আসে। সেটা ফার্মাকোলজি যা আসে বেসিক থেকে আসে না বললেই চলে, বা 2-1টা আসে। ম্যাক্সিমাম আসে আপনার থেকে গাইনি অফ রিলেটেড ফার্মাকোলজি থেকে, মানে গাইনিতে আসলে আমরা কোন ড্রাগ গুলো ইউজ করি এগুলো বেশি করে আসে। ঠিক আছে,
আচ্ছা, আপনার আমাদের শিডিউলের 14টা ক্লাস আছে। আমরা হচ্ছে যেটা নিউরন ডিসি দত্ত এন্ড জেফ কোড ব্যাচ, আর হচ্ছে যেটা গাইনি 8 ব্যাচ, সেখানে টোটাল 52টা ক্লাস। আচ্ছা, আমরা এই ক্লাসের মধ্যে আপনাদের চেষ্টা করব যে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য, যে কিভাবে কোশ্চেন আপনারা কিভাবে কোশ্চেন গুলো করলে, কিভাবে পড়ার চ্যাপ্টার গুলো পড়লে আপনাদের সুবিধা হবে, আর হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা, 3 স্টার চ্যাপ্টার কোনগুলা, 2 স্টার কোনগুলা, তারপর 1 স্টার কোনগুলা, তাহলে আপনার এক্সাম মানে বিফোর এক্সাম 7 ডেজ অর 15 ডেজ যাতে আপনারা শুধু 3 স্টার চ্যাপ্টার গুলো ভালোভাবে রিভিশন দিতে পারেন, আর যেগুলো 1 স্টার 2 স্টার তারপর সেগুলো, আর 1 স্টার গুলো হচ্ছে একটু একটু করে দেখে যাবেন। আপনাদের জন্য ক্লাস নোট প্রোভাইড করা হবে, আর এক্সামের কোশ্চেন তো থাকতেছে। আচ্ছা, আর বর্তমান সময়ে তো অনেক কোচিং সেন্টার থেকে শুরু করে অনলাইনে আছে, আপনারা আমাদের কাছে কেন আসবেন? কারণ আমরা হচ্ছে রিসেন্ট পাস করে এসেছি, আমাদের রিসেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে, রিসেন্ট কিভাবে কোশ্চেন হয়, কারণ কোশ্চেন কারিকুলাম প্রায় চেঞ্জ হয়। আগে এসবিএ ছিল 10টা, দেন 15, 20, এখন 25টা চলতেছে, সামনে এটা 30, 40 করে 50 হয়ে যাবে এমআরসিওজি স্টাইলে। আমাদের হচ্ছে বিসিপিএস বরাবরই রয়্যাল কলেজকে ফলো করে সেটা স্ট্যান্ডার্ড আনার জন্য কোশ্চেনটা বাড়িয়ে আসছে। এখন রিসেন্ট আসলে কিভাবে পড়াশোনা করা উচিত আমরা আশা করি আপনাদের প্রপার গাইডলাইন দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে আমাদের হচ্ছে আমাদের কথাগুলো সেই অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের সব মেন্টরদের কথা, সব মেন্টররা ডিটেলস আপনাদের অনেক কিছু সম্পর্কেই বলেছেন, প্রপার সিলেবাস, কোশ্চেন, এক্সাম কারিকুলাম, আমাদের ডিটেলস, আমরা কিভাবে পড়াতে চাই, এই সব কিছুই বলেছেন। আমরা আশা করি আমাদের সাথে যদি আপনারা থাকেন আপনাদের জার্নিটা ভালো হবে, আপনারা এবং আপনার আল্লাহ যদি সহায় থাকেন, ভালোভাবে আপনারা চেষ্টা করেন, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। দানিয়াল ভাই আছেন? দানিয়াল ভাই আছেন? ফাহমিদা আছো? হ্যাঁ জ্যাকি, আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম তাহলে এখানেই শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি আমাদের সাথে আপনাদের জার্নিটা অনেক বেশি ভালো হবে। আর যারা নতুন করে জয়েন করতে চান খুব দ্রুত জয়েন করে ফেলেন, কারণ আমাদের ফার্স্ট ক্লাস 30 জানুয়ারি শুরু হবে ইনশাল্লাহ। আপনারা হচ্ছে এর মধ্যে জয়েন করে ফেললে এখনো 15 দিন সময় আছে, ক্লাসটা হচ্ছে শুরু করতে পারবেন। প্রথম থেকে থাকলে আপনাদের জন্য বেটার হবে। আর ফার্স্ট ক্লাসটা সবার জন্য ওপেন থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জয়েন করবেন আবার। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ।